তাহলে চলো আমি আজকের ক্লাসে যাব। আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা প্রবলেম সলভিং ক্লাস কালকে ইতিহাসটা নিয়েছিলাম, আজকে ভূগোলটা নিচ্ছি। আগামী কালকে হয়তো পৌরনীতি বা কোনো একটা এরকম কিছু একটা নিব। এবং আজকে আমরা একটা আউটডোর গেছিলাম, যার কারণে তোমাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। না হলে আমি আগেই প্রবলেমগুলো তোমাদের থেকে নিয়ে নিতাম আর কি, যে তোমরা এক্স্যাক্টলি এই অধ্যায়ে বা এই ভূগোল বইতে কি কি প্রবলেম ফেস করছো আর কি। আশা করি তেমন প্রবলেম থাকার কথা না, কারণ মোটামুটি সবগুলা অধ্যায় আমি নিজেও কিন্তু কভার করেছি, কিংবা আমার আগে যে স্যার ম্যামরা ছিলেন তারাও কভার করেছেন, তো হয়তো তেমন প্রবলেম থাকবে না। এখন আমরা ডিরেক্টলি যখন কোয়েশ্চন সলভ করতে যাব তখন কিন্তু প্রবলেম বের হবে, তাই না? তো এখন আমি শুরুতে তোমাদেরকে আমরা একটা শর্টলি একটা কি দিচ্ছি বুঝছো, একটা কুইজ দিচ্ছি। সবাই একটু পার্টিসিপেট করো, কুইজটাতে একদমই সহজ একটা কুইজ দিচ্ছি, মাত্র 20টা প্রশ্ন দিচ্ছি। হ্যাঁ, ওটা তোমরা একটু কুইজটাতে পার্টিসিপেট করো। কুইজটাতে পার্টিসিপেট করার পরে আমরা যেটা করব সেটা ওই যে গতকালকে আমরা যেভাবে কি করছিলাম না, যে আমরা কিছু এমসিকিউ সলভ করছিলাম, প্লাস তোমাদের কিছু প্রশ্ন যেগুলো থাকে সেগুলোর উত্তর আমরা দিছিলাম, তাই না? আমি কুইজের লিংকটা তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, সবাই একটু ওপেন করো। দেখো কুইজটা সবাই ওপেন করতে পারো কিনা। কুইজটা তোমরা আগে দিয়ে আসো, এবং কুইজে যদি কোনো সমস্যা ফেস করো আচ্ছা, বাকিরা তো দেখতে পাচ্ছ। সামিরা, তোমার হয়তো নেটওয়ার্ক একটু ইস্যু হইতে পারে, আশা করি দেখতে পাবা। হ্যাঁ, যদি দেখতে না পাও সামনে, ওটা একটু চেঞ্জ করলে চলে আসবে। আপাতত কুইজটাতে সবাই অংশগ্রহণ করো। হ্যাঁ, আমি টোটাল 7 জনকে দেখতে পাচ্ছি, তুফায়েল, তাশরিফা, সামিরা, নাজনিবা, হুমায়রা, আনিকা এবং লাইবা। এই 7 জন তোমরা আছো। সবাই কুইজটা আগে একটু দিয়ে দাও। কুইজটা দেওয়ার পরে আমরা কালকের মতো আমরা এখানে কিছু এমসিকিউ আছে। তোমাদের যে ভূগোল যে বইটা আছে, এই বইটা যতগুলা এমসিকিউ আছে, যতগুলা অধ্যায় আছে, সবগুলা থেকে আমরা মূল পয়েন্ট গুলা টাচ করার ট্রাই করেছি। লিংক পাও নাই? আচ্ছা, আবার অন্যরা তো লিংক পাওয়ার কথা। আমি তোমাকে ইনবক্সে দিচ্ছি, এই যে লিংকটা এখানে দেখো, এই যে লিংক দিচ্ছি, এখন পাও কিনা দেখো। আচ্ছা, এখন দেখো লিংকটা পেয়েছো কিনা, বাকি সবাই কি পেয়েছো লিংকটা? পেয়ে থাকলে আমাকে একটু কনফার্ম করো, আর যারা যদি পেয়ে না থাকো তাহলে আমাকে জানাও, আমি আবার দিয়ে দিব। হ্যাঁ, এভরিওয়ান চ্যাট বক্সে দিয়েছি, যদি না পাও তাহলে পার্সোনালি দিব, না সমস্যা নেই। কুইজটাতে সবাই অংশগ্রহণ করো, বুঝছো? যদি ভুল উত্তরও আসে তারপরে দাও, কোনো সমস্যা নেই, বুঝছো? কারণ আমাদের ক্লাসটাই প্রবলেম সলভিং ক্লাস। আমরা যখন প্রশ্ন সলভ করতে যাব, কোয়েশ্চন সলভ করতে যাব, তখনই আসলে এক্স্যাক্টলি কি আমাদের প্রবলেমটা আসবে, বুঝতে পারছো? অর্থাৎ আমাদের হয়তো কোনো একটা কনসেপ্ট ক্লিয়ার আছে, কিন্তু যখন একটু শব্দটা পরিবর্তন হয়ে আসবে, তখন হয়তো আমাদের একটু কনফিউশন লাগবে, অথবা একটু ঘুরাইয়া যদি দেয় তখন দেখা যায় আমাদের কনফিউশন লাগবে, বুঝতে পারছো? তো প্রবলেম সলভ করতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে? এক্সামিন হইতে হবে, বা তোমাকে পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। তোমাকে এমসিকিউ বা সিকিউ বা মডেল টেস্ট যেগুলোই বলো, সেগুলোতে অংশগ্রহণ করতে হবে আর কি, বুঝছো? তো এর জন্য আমরা এখানে কিছু প্রশ্ন নিয়ে আসছি, যেগুলো আমরা ক্লাসে সলভ করব। আর কিছু প্রশ্ন যেহেতু তোমাদেরকে আমি পড়িয়েছি, সেজন্য আগেই একটা টেস্ট নিয়ে নিচ্ছি আর কি। সবাই একটু অংশগ্রহণ করো, আমি দেখবো তোমরা কে কত মার্কস পাও, তোমরাও দেখবা। কিন্তু এখানে তোমরা যখন সাবমিট করবা, সাবমিট করার সাথে সাথে একটা ভিউ স্কোর দেখবা, সেই স্কোরে তোমরা একটু ক্লিক করে নিবা আর কি, তাহলে দেখবা কে কত নাম্বার পেয়েছো। ঠিক আছে, দ্রুত দিয়ে দাও। কোয়েশ্চেন গুলা মাত্র 20টা প্রশ্ন আছে এখানে, জাস্ট এমসিকিউ টাইপের আর কি। তুমি শুধু দাগ করে দিলেই হবে, তোমার কিছু লিখতে হবে না, দাগালেই হবে আর কি। সঠিক উত্তরটা দিয়ে দাও। সবাই কি দিচ্ছ? কে এমসিকিউটা কুইজটা কেউ বাকি আছো কোন একটু জানাও তোমাকে। এমনকি কেউ বাকি আছো যে কুইজ তুমি দিচ্ছ না, বা কোনো সমস্যা ফেস করতেছো, লিংকটা ওপেন হচ্ছে না, এরকম কেউ কি আছো? আচ্ছা, আমরা এই যে ভূগোল ও পরিবেশ, এইটা থেকে আলোচনা করব। পুরো বইটা থেকে আমরা আলোচনা করব কি কি সমস্যাগুলো আছে, পুরো বই থেকে সমস্যাগুলো আলোচনা করব। ঠিক আছে, এবং শুরুটা আমরা করব এমসিকিউ দিয়ে আর কি, বুঝছো? এমসিকিউ দিয়ে শুরু করব। তারপরে প্রথম অধ্যায় আছে ভূগোল ও পরিবেশের পরিচিতি, যেটা সেখান থেকে আছে ভূগোল শব্দ কি, পরিবেশ বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তাহলে তোমরা দ্রুত দিয়ে ফেলো। 20টা প্রশ্ন, তো 20টা প্রশ্নের জন্য এখন 6টা 8 বাজে। আমরা 6টা কত মিনিট দিব বলো তো?
20টা এমসিকিউ এর জন্য জাস্ট তোমরা দাগাবা, সেক্ষেত্রে আমরা 13তে শেষ করে দিব। হ্যাঁ, 13 পর্যন্ত আমি তোমাদেরকে সময় দিচ্ছি, তোমরা সবাই এমসিকিউটা কুইজটা দিয়ে ফেলো। তারপরে যদি এর মধ্যে শেষ হয়ে যায় তোমাদের, তাহলে শেষ হওয়ার পরে জানাবো আর কি যে শেষ হয়ে গেছে। বুঝতে পারছি, 13-র মধ্যে সবাই দ্রুত দিয়ে ফেলো ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে, তোমরা এমসিকিউ দিতে গিয়েও যদি কোনো সমস্যা ফেস করো সেটা আমাকে জানাইও আর কি। হ্যাঁ, বা কোনো প্রশ্ন যদি বুঝে না থাকো সেটা সাথে সাথে আনমিউট করে কথা বলার সুযোগ পাবা, সেটা বলে দিও, তাহলে আমরা দেখে ইনস্ট্যান্ট সলভ করা ট্রাই করবো আর কি। ঠিক আছে, রেকর্ডিং ইন প্রগ্রেস। ওকে, আমি একজনকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে একজনের রেসপন্স পেয়েছি। ওকে, সে হচ্ছে 10-এর মধ্যে 10ই পেয়ে গেছে, গুড। আচ্ছা, একজন না 3জনের স্কোরটাই পেয়েছি আমি। ইসরাত জাহান, আনিকা সাবমিট করছে, সামিরা সাবমিট করছে, তুফাইল সাবমিট করছে। হ্যাঁ, ওকে, প্রথম উত্তরটা সবারই সঠিক হয়েছে। 2 নাম্বার উত্তর হচ্ছে ওকে, সবারই সঠিক হয়েছে। না, প্রথম উত্তরটা সবার সঠিক হয় নাই, মাত্র একজনের সঠিক হয়েছে। 2 নাম্বার উত্তর সবার সঠিক হয়েছে। 3 নাম্বার হচ্ছে ওকে। আচ্ছা, সবাই স্কোরগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও, আমরা দেখি কে কত মার্কস পেয়েছো। সবাই স্কোরগুলো একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও। হ্যাঁ, অথবা এখানেও দিতে পারো আর কি, কে কত মার্কস পাইছো সেটা এখানেও দিতে পারো। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্কোরগুলো দিয়ে দাও। স্ক্রিনশট কি নিছো সবাই? যে 4 জনে দেখলাম, যে 4 জনে হচ্ছে রেসপন্স করেছো, যে সামিরা, তারপরে হচ্ছে আনিকা, তোফায়েল এবং লাইবা, এই 4 জনে হচ্ছে উত্তর দিয়েছো। তোমরা কি স্কোরগুলো পেয়েছো? স্ক্রিনশট গুলা নিয়েছো? আচ্ছা, স্ক্রিনশট গুলা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারো, অথবা এখানেও দিতে পারো। স্ক্রিনশট নেও নাই? আচ্ছা, স্কোরটা দেখছো কিনা সামিরা জানাইও। আচ্ছা, তুফায়েলে হচ্ছে 10টা, মানে 10-এ 10 হয়েছে, এটা বলতে চাচ্ছ? ওকে, অ্যারাবিকটা দেখতে পাচ্ছি আসছে। ওকে, 18 পাইছে, ঠিক আছে। 2টা ভুল হয়েছে, সেগুলা কি? একটা হচ্ছে, আচ্ছা আমি একটু দেখি, নাজনিমা হচ্ছে 12 পাইছে না? ওকে, তারপরে হচ্ছে আর কত? বাকিরা, তুফাইল কত পাইছিলা বলছিলা? 10 হয়েছিল। আচ্ছা, বাকিরা কি খবর? তাশরিফা, তারপরে হুমায়রা, এই দুজনের কি খবর? তোমরা কি আছো, পরীক্ষা দিচ্ছ? আচ্ছা, আমাদের 13, ওকে ঠিক আছে, 13 পার হয়ে গেছে অলরেডি, দুটো সাবমিট করে ফেলো। হ্যাঁ, আচ্ছা, কত পাইছো জানাইও হুমায়রা। কে কত পাইছো? 18 পাইছো, মাশাআল্লাহ, 18 অনেক ভালো মার্কস পাইছো। এবং এই প্রশ্নগুলা কিন্তু একটু কঠিন, বুঝছো? সচরাচর তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার থেকেও একটু কঠিন হবে, এটা এই কারণে, কারণ এই প্রশ্নগুলো হচ্ছে তোমার এই যে যতগুলা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের কোর যে টপিক গুলা সেগুলোর উপরে আসে আর কি, বুঝছো? তো সেক্ষেত্রে একটু কঠিন হইতে পারে, স্বাভাবিক। নরমালি পরীক্ষায় যে প্রশ্ন আসে তার থেকে একটু কঠিন হইতে পারে, বুঝছো? তো সেক্ষেত্রে ওকে, আনিকা 15 পাইছে। কেউ যদি একটু কম পাও, মন খারাপ করার কিছু নেই। এবং এই যে আমরা যে কম পাচ্ছি, কিংবা আমরা যে নিজের সমস্যাগুলো জানতে পারছি, বুঝছো, এটা হচ্ছে আমাদের সমাধানের প্রথম ধাপ। বুঝাইতে পারছি? ধরো তুমি হচ্ছে অসুস্থতা বোধ করছো বেশ কয়েকদিন ধরে, তুমি হচ্ছে ওষুধ খাচ্ছ, কিন্তু তোমার রোগ সারছে না, বা তুমি সুস্থ হয়ে উঠছো না, তাই না? তো এক্ষেত্রে তুমি যখন প্রথমেই ডাক্তারের কাছে যাবা,
ডাক্তারের কাছে যাওয়ার পরে যখন তিনি হচ্ছে তোমাকে কোনো টেস্ট দিবে, তুমি যখন তোমার টেস্ট করায় হচ্ছে রোগটা নির্ণয় হবে, এটা হচ্ছে তোমার সুস্থতার প্রথম লক্ষণ। বুঝতে পারছো? তুমি সুস্থতায় এগিয়ে যাচ্ছ। এজন্য হচ্ছে পরীক্ষা দিতে হবে আমাদেরকে, প্রচুর মডেল টেস্ট দিতে হবে, তাহলে আমরা ভুল করলেও আমি কি ভুল করতেছি এটা তুমি জানতে পারবো। বুঝছো? যখন আমি জানতে পারবো যে আমি এক্স্যাক্টলি কি ভুল করছি, কোথায় আমার ঘাটতি আছে, সেই ভুলটা যখন আমি জেনে যাব, তখনই কি আমি সেটা সংশোধনের পথ পাবো। ওকে, এজন্য যারাই একটু কম মার্কস কখনো যদি পেয়ে থাকো, মন খারাপের কিছুই নেই, ঠিক আছে? সবাই তাহলে দিয়েছো, আরো কয়েকজন এটা এখনো জানতে পারি নাই আমি। তার মধ্যে আছে হচ্ছে নাজিমাকে জানাইছিলাম, নাজিমা তোমরা জানতে পারি নাই, আর তাশরিফা, এই দুইজন এটা এখনো জানতে পারি নাই। নাজনিবা এবং তাশরিফা, তোমাদেরটা কি জানাইছো একটু বলো তো। আচ্ছা, এবং তোমরা ওকে দেখতে পাচ্ছি নাজিবা হচ্ছে ও হ্যাঁ 12 কথা বলছিলা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো তাহলে মন খারাপের কিছু নাই। আমরা তো বলছি যে আমরা ক্লাসে আরো কিছু প্রশ্ন সলভ করবো। হ্যাঁ, গতকালকের মতোই হচ্ছে আমি তোমাদেরকে প্রশ্ন দেখাবো, তারপরে হচ্ছে তোমরা উত্তরটা দিবা। আমরা সেই উত্তরের সাথে হচ্ছে কি করব, তোমার হচ্ছে উত্তরের সাথে সেটা দেখবো আর কি, যে কত কোথায় হচ্ছে ভুল হয়, কোথায় সঠিক হয়, এটা দেখবো আর কি। হ্যাঁ, ওকে, কি একটা সমস্যা হচ্ছে। প্রথম প্রশ্ন দেখো আমাদের প্রথম অধ্যায় থেকে, উত্তর প্রশ্নটা হচ্ছে যে ভূগোল শব্দের অর্থ কি? ভূগোল শব্দের অর্থ কি? আমাদের অপশনগুলো আছে দেখো, যে পৃথিবীর চিত্র, ভূমি ও জনগণের বিবরণ, মাটি ও জলবায়ুর সংমিশ্রণ, স্থান ও পরিবেশের ব্যাখ্যা। এই প্রশ্নের উত্তরটা কি হইতে পারে? একদমই বেসিক প্রশ্ন, এটা যে কেউ পারবে। তারপর আমরা যেহেতু সহজ থেকে শুরু করছি আর কি, বুঝছো? ওকে, তাশরিফাও 12 পাইছিল, ঠিক আছে। চলো আমরা এখন ক্লাসে চলে আসি। আমরা হচ্ছে কুইজ আমাদের শেষ হয়ে গেছে, এখন আমরা ক্লাসে চলে আসবো। হ্যাঁ, ক্লাসে হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা করে প্রশ্ন রাখছি। টোটাল হচ্ছে তোমাদের মেবি এখানে 14টা না 15টা অধ্যায় আছে, তো সেক্ষেত্রে প্রায় 100-এর কাছাকাছি এমসিকিউ আছে। যতগুলো আমরা ক্লাসে সলভ করতে পারি করব, তারপরে শীটটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, কালকের মতো। তাহলে দ্রুত জানাও যে ভূগোল শব্দের অর্থ আসলে কি। এটা একদমই বেসিক প্রশ্ন, তারপর আমরা রাখছি আর কি, যে সহজ থেকে আমরা কঠিনে যাব। ওকে, হুমায়রা বলছে হচ্ছে খ, হুমায়রা ক বলছে, মানে মাটি ও জলবায়ু সংমিশ্রণের কথা বলছে। আচ্ছা, বাকিরা কি বলবা যে ভূগোল শব্দের অর্থ আসলে কি? বাকিরা সবাইকে উত্তরটা দিতে হবে, ভুল হোক শুদ্ধ হোক সমস্যা নেই। বাকিরা কি মনে করতেছো? ওকে, হুমায়রা হচ্ছে 18 পাইছিল। আর এখন উত্তর কি তুমি তাহলে ঘ দিচ্ছ, স্থান ও পরিবেশের ব্যাখ্যা। ঠিক আছে, এটাই তোমার উত্তরটা নিলাম। সামিরা উত্তর দিচ্ছে হচ্ছে খ, ভূমি ও জনগণের বিবরণ। আর একটু ভেবে দেখো, হয়তো অন্য উত্তরটা হইতে পারে আর কি, আমি তোমার একটা হিন্ট দিলাম। আচ্ছা, আর কেউ সঠিক উত্তর দিবা বা আনসার করবা? আমরা দেখি একটু নিচে যাইয়া, যেটা সঠিক উত্তর কি হইতে পারে। একটু নিচে যাইয়া দেখলাম যে সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর চিত্র। ভূগোল আমরা বলছিলাম যে ভূগোলটা হচ্ছে, ওই দিন ক্লাসে বলছিলাম যে ভূগোল হচ্ছে পৃথিবীর আয়না। বুঝতে পারছো? তুমি যখন আয়নার সামনে দাঁড়াবা, তোমার যে পুরো একটা অবয়ব তুমি দেখতে পারবা না, সেরকম হচ্ছে ভূগোল হচ্ছে পৃথিবীর চিত্র। আমরা যদি পুরো পৃথিবীটাকে একটা আয়নার মধ্যে দেখতে চাই, তাহলে কি সেই ভূগোল আমরা পড়তে হয় আর কি। দেখো, এটার ব্যাখ্যাটা আমরা দিচ্ছি যে জিও, এই যে জিওগ্রাফি না, এটার অর্থ কি? জিওগ্রাফি না? তো জিও অর্থ হচ্ছে কি? জিও অর্থ হচ্ছে পৃথিবী। এই যে জিও, এটার অর্থ হচ্ছে পৃথিবী, এবং গ্রাফি অর্থ হচ্ছে বিবরণ। বুঝতে পারছো? গ্রাফিতি বলি না আমরা, গ্রাফিতে একই না, কোনো কিছু আমরা অঙ্কনের মাধ্যমে বর্ণনা করি। তো এই জিওগ্রাফি মানে হচ্ছে পৃথিবীর বিবরণ। বুঝাইতে পারছি? ক্লিয়ার উত্তরটা? যে পৃথিবীর বিবরণ কিংবা পৃথিবীর চিত্র কিংবা পৃথিবীর বর্ণনা সবকিছুই কি ভূগোলের অর্থ। ক্লিয়ার সবাই? একমত আমার সাথে যে ভূগোলের অর্থ হচ্ছে পৃথিবীর চিত্র কিংবা পৃথিবীর বর্ণনা কিংবা পৃথিবীর কি চলাচল, বিবরণ বলা চলে আর কি, ঠিক আছে? এবং এটাকে আমরা ব্যাখ্যা করছি, জিও অর্থ হচ্ছে পৃথিবী আর গ্রাফি অর্থ কি? বিবরণ। ঠিক আছে, চলো তাহলে আমরা তারপরের প্রশ্নে আসি। তারপরের প্রশ্নে তুমি আসলে দেখো যে কি আছে।
পরিবেশ শব্দের অর্থ কি? প্রথমটা হচ্ছে কেবল পৃথিবী, 2 নাম্বার হচ্ছে জীবন, জীব সজীব, এটা কি জীবজ ও জীব, এটা মানে সজীব হবে সম্ভবত, সজীব ও অজীব উপাদানের পারস্পরিক সম্পর্ক, এটা সজীব হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, তারপরে মানব কার্যক্রম, আর এটা কি আছে? গ উত্তর হচ্ছে মাটির গঠন। এই চারটার মধ্যে কোনটা হবে বলতো সঠিক উত্তরটা? পরিবেশ অর্থ কি আমি এটা একটু দেখাইয়া দিয়ে দিই তোমাদেরকে। পরিবেশ অর্থ হচ্ছে জীব ও অজীব, এটা জীব, এটা জীবজ হয়ে গেছে, জীব ও অজীব হবে এটা। হ্যাঁ, এটা কাটা যাবে, বুঝছো? জীব ও অজীব, এটা হচ্ছে সঠিক উত্তর। যে জীব ও অজীব উপাদানের পারস্পরিক সম্পর্ক হচ্ছে কি পরিবেশ। অর্থাৎ একটা পরিবেশের মধ্যে কি থাকে, মানে জীব মানে হচ্ছে যাদের প্রাণ আছে, তাই না? আর যাদের প্রাণ নাই তারাও কি পরিবেশের অংশ। যেমন ধরো এই যে আমাদের ক্লাসের একটা পরিবেশ আছে না, এটার কিন্তু কোনো, এই যে ক্যামেরার সামনে দেখো, এটা কিন্তু কোনো প্রাণ নাই, তাই না? আমি আছি, আমার কি প্রাণ আছে, তোমরা ক্লাসে আছো, তোমাদের প্রাণ আছে। তো এজন্য হচ্ছে জীব এবং অজীব, অর্থাৎ জীবিত এবং জড় বস্তু যেগুলো আছে সবগুলার সমন্বয়ে যেটা হয় সেটাই কি তোমার হচ্ছে পরিবেশ। ঠিক আছে, এই যে দেখো মানুষ, প্রাণী, উদ্ভিদ ও জীবের মধ্যে আছে মাটি, বায়ু, পানি, সবকিছু মিলায় কি পরিবেশ। এটাও একদমই বেসিক প্রশ্ন, তারপরও আমরা এখানে নিয়ে আসছি আর কি। আমরা একটু ধীরে ধীরে কঠিনের দিকে যাই। কঠিনের দিকে যদি আসি তাহলে দেখো 3 নাম্বার আসে যে ভূগোলের প্রধান শাখা কয়টি? ভূগোল যে আমরা আলোচনা করলাম যে পুরো পৃথিবীর চিত্র, এই পুরো পৃথিবীর চিত্র যখন আমরা বর্ণনা করতে চাই, তো সেটা বর্ণনা করতে গিয়ে এটা কয়টা শাখা আছে, বুঝছো? কয়টা প্রধান, কয়টা শাখা আছে ভূগোলের? কি মনে হয় তোমাদের? উত্তর বলো তো, ভূগোলের কয়টা শাখা আছে বা প্রধান শাখা কয়টি আছে একটু বলো। তার শিফা বলছে খ, মানে হচ্ছে 2টি। তারপরে হচ্ছে তুফাইল বলছে হচ্ছে আহ এ, বিও বলছে, মানে এ তুমি লাস্টেরটা আমার উত্তর দিছো না? আচ্ছা, খ 3-এর কথা বলছো। আচ্ছা, 2 নাম্বার 3-এর কথা বলতেছো, মানে খ এটা বলছো। তারপরে হচ্ছে আচ্ছা, হুমায়রা হচ্ছে খ বলছো, মানে হচ্ছে 2টি। ঠিক আছে, আমরা সঠিক উত্তরটা দেখে নেই যে ভূগোলের প্রধান শাখা কয়টি। আমরা এটার সঠিক উত্তরটা একটু দেখি। সঠিক উত্তরটা হচ্ছে 2টি। হ্যাঁ, আচ্ছা, কিভাবে 2টি? যে ভূগোলের 2টি শাখা আছে, সেটা হচ্ছে ভৌত ভূগোল, আর একটা হচ্ছে কি মানব ভূগোল। একটা হচ্ছে ভৌত ভূগোল, আর একটা হচ্ছে মানব ভূগোল। এই 2টি শাখা ভূগোলের কিন্তু আমাদের আছে। তার মানে ভূগোলের প্রধান 2টি শাখা আছে। 2টি শাখার একটি শাখা হচ্ছে ভৌত ভূগোল, আরেকটা হচ্ছে কি মানব ভূগোল। ওকে, আচ্ছা। তারপরে আমাদের পরের যে প্রশ্নটা আছে 4 নাম্বার প্রশ্ন। এই অধ্যায় থেকে আমরা 5টা প্রশ্ন নিয়েছি। 4 নাম্বার প্রশ্নের মধ্যে দেখো আছে হচ্ছে তোমার কি আছে যে মানব ভূগোলের প্রধান বিষয় কি। এই যে আমরা ভূগোলের দুটো অংশ দেখলাম, প্রধান অংশ 2টি, একটা হচ্ছে ভৌত ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। তাহলে এই মানব ভূগোলের প্রধান অংশ বা প্রধান বিষয় আসলে কি? সেটা হচ্ছে পাহাড়, নদী, জনসংখ্যা ও মানব কার্যালয়, ভূমিকম্প। এটা একদমই সহজ, এটা যে কেউ পারবে, তাই না? ঘ উত্তর দিছে হচ্ছে তোফায়েল। আরো কে কে গ উত্তর দিছে? তুফাইলে গো, তারপরে তার শিফাও গো, সবাই এটা ঘর কথাই বলবে, কারণ এটা একবারে সহজ আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে ভৌত মানব ভূগোল মানে তো মানুষের নিয়ে কথা বলছে, ঠিক আছে, এই জন্য এটা একবারেই সহজ। ঠিক আছে, এই জনসংখ্যা মানব সম্পর্ক কাজ, ঠিক আছে। আচ্ছা, এটার ব্যাখ্যাটা আমরা জানছি না, যেহেতু এটা একবারেই সহজ। এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন হচ্ছে যে পরিবেশের সাথে, দেখো, ওকে, এই পরিবেশের সাথে এই উত্তরটা চলে আসছে সামনে না? ওকে, দেখো, পরিবেশ সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? শিল্পায়ন বৃদ্ধি করা। পরিবেশ সংরক্ষণের জন্য, বুঝছো, পরিবেশ সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা আসলে কি? একটা হচ্ছে শিল্পায়ন বৃদ্ধি করা, বৃক্ষরোপণ করা, নগরায়ন করা, খনন কাজ করা। কোনটা বলো তো? খর কথা বলছে খ, আরাবিও বলছে খ, সবাই খ এর কথা বলছে, যে তোফায়েলও খ, হুমায়রাও খ, ওকে, আরাবিও ক। ঠিক আছে, এটা একদমই সহজ, যে বৃক্ষরোপণ করা।
আমরা যদি পরিবেশকে রক্ষা করতে চাই তাহলে আমাদের প্রচুর বৃক্ষ রোপণ করতে হবে, একই সাথে হচ্ছে আমাদের ইতিমধ্যে যে বৃক্ষগুলো আছে সেগুলোকে কি করতে হবে, রক্ষা করতে হবে। তোমরা জানো যে বৃক্ষ চতুর্দিকে নিধন হচ্ছে, ঠিক আছে। ধরো হচ্ছে এই যে শিল্পায়ন বৃদ্ধি করা মানে হচ্ছে আরো ক্ষতি করা। শিল্পায়ন যত বেশি বৃদ্ধি হচ্ছে, যত বেশি ইন্ডাস্ট্রি হচ্ছে, যত বেশি হচ্ছে কর্পোরেশন হচ্ছে, ততই কি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। এবং অনেক জায়গাতে গাছপালাগুলা কেটে ফেলা হচ্ছে, পাহাড় কেটে ফেলা হচ্ছে, যার কারণে কি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। তো এর জন্য কি করতে হবে, আমাদের বৃক্ষ রোপণ করতে হবে পরিবেশকে টিকিয়ে রাখার জন্য। একই সাথে এক্সিস্টিং কিংবা ইতিপূর্বে যে আমাদের পরিবেশের সাথে গাছ বৃক্ষ যেগুলো আছে সেগুলোকে কি করতে হবে, রক্ষা করতে হবে। তাহলে পরিবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, যে আমাদের বৃক্ষ রোপণ করতে হবে। তাহলে এই যে ভূগোলের পরিচয় যেটা প্রাথমিক যে অধ্যায়টা, সেই অধ্যায়টা আমরা হচ্ছে মাত্র 5টা প্রশ্ন নিয়েছি আজকে, যেহেতু সময় কম, এবং হচ্ছে আমরা যেহেতু আরো কুইজও রাখছিলাম এজন্য হচ্ছে প্রশ্ন কমাইছি আর কি আজকে, এজন্য 5টা রাখলাম, ঠিক আছে। চলো আমরা তাহলে 2 নম্বরে অধ্যায়ে যাই। 2 নম্বর অধ্যায় আছে হচ্ছে তোমাদের, দেখো যে 2 নম্বর অধ্যায় আছে যে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অধ্যায়। আমি কি আরেকটু বড় করব এটাকে? ওকে, এর থেকে বড় মনে হয় করা যাবে না। ঠিক আছে, এতটুকু বড় থাক। তাহলে 2 নম্বর অধ্যায় আছে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী। এই যে 2 নম্বর অধ্যায়টা আছে মহাবিশ্ব অর্থাৎ এবং আমাদের পৃথিবী, অর্থাৎ আমাদের পৃথিবীতে কি কি আছে এবং পৃথিবীর বাহিরে কি আছে সেটা হচ্ছে এই যে মহাবিশ্ব। ঠিক আছে, প্রথমটা হচ্ছে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে সূর্য সূর্য কোন গ্যালাক্সিতে অবস্থিত। একটা হচ্ছে মিল্কি ওয়ে, না এটা মিল্ক ওয়ে হবে, মিল্কিটা কাটা যাবে। হ্যাঁ, আমি একটু ঠিক করে নিচ্ছি, মিল্ক ওয়ে হবে। হ্যাঁ, মিল্ক ওয়ে। 2 নম্বরে হচ্ছে অ্যান্ড্রোমেডা, 3 নম্বরে হচ্ছে ওরায়ন, 4 নম্বরে হচ্ছে মঙ্গল মন্ডল। কোনটা বলতো, সঠিক উত্তর কোনটা, যে সূর্য ওকে ক এর কথা বলছে, মানে মিল্ক ওয়ে এর কথা বলছে হুমায়রা। তারপরে হচ্ছে আর কে বলছে, তোফায়েলও হচ্ছে ক এর কথা বলছে, মানে মিল্ক ওয়ে। আর কার উত্তর আছে, ওকে আরো আছে আরেকজন কে, আরবিও বলছে মিল, মানে সবাই আমরা জানি যে সূর্য কোথায়, মিল্ক ওয়েতে আছে। হ্যাঁ, এখানে স্পেলিংটা মিস্টেক আছে, তোমরা যখন পড়বা তখন ঠিক করে পড়ো, মিল্ক ওয়ে। হ্যাঁ, আচ্ছা। 2 নম্বরে ব্যাখ্যা দেওয়া আছে যে আমাদের সূর্য ও গ্রহ সমূহ সবগুলোই কি, যে মিল্ক ওয়ে গ্যালাক্সির অংশ। শুধু সূর্য না, আরো যে গ্রহগুলো আছে আশপাশে সবগুলোই কি মিল্ক ওয়ে গ্রহের অংশতে আছে। 2 নম্বর প্রশ্নতে তুমি এসে দেখো যে ওকে, যে সূর্যর চারদিকে ঘুরতে কতদিন সময় লাগে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে কত দিন সময় লাগে। ধরো এটা হচ্ছে সূর্য, এর চারপাশে হচ্ছে পৃথিবীটা ঘুরতেছে, তো এটা ঘুরতে কত সময় লাগে কিংবা কত দিনে ঘুরে। হ্যাঁ, আচ্ছা, 24 ঘন্টা আছে, তারপরে হচ্ছে তোমার 30 দিন আছে, 365 দিন আছে, 365 দিন 6 ঘন্টা আছে। কোনটা সঠিক উত্তর? ওকে, ক হবে, মানে 24 ঘন্টার কথা ইশরাত জাহান আনিকা বলছে। তারপরে হচ্ছে তুফায়েলও কর কথা বলছে, মানে 24 ঘন্টা। হুমায়রা গর কথা বললো। হুমায়রা কি এটার উত্তর দিছো? ঘ মানে 365 দিন 6 ঘন্টা, নাকি অন্যটা উত্তর দিছো হুমায়রা, বলো তো আরেকবার। তার শিফা হচ্ছে, আচ্ছা তার শিফা কোনটা উত্তর দিছো বলো তো। 2 নম্বর উত্তর দিছো ঘ, মানে হচ্ছে 365 দিন 6 ঘন্টা। এখন হুমায়রা আবার বলছে 30 দিনের কথা, তার মানে হচ্ছে আমরা মোটামুটি কনফিউশনে আছে সবাই, তাই তো। ওকে, ক বলছে আমরা হচ্ছে 3 ধরনের উত্তর পাইছি। আমরা হচ্ছে এটাও পাইছি, এটাও পাইছি, আবার হচ্ছে এটাও পেয়েছি, এটাও পেয়েছি। তার মানে এটার পক্ষে কেউই নাই, এই 3টা উত্তর আমরা পেয়েছি। দেখি সঠিক উত্তর আসলে কোনটা, আমরা একটু সামনে আগায় দেখি। যে সঠিক উত্তর হচ্ছে 365 দিন 6 ঘন্টা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে হচ্ছে হুমায়রা আরো হচ্ছে আরবে মনে হয় 6 ঘর কথা বলছিল, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 300 অর্থাৎ 1 বছর, 365 দিন 1 বছর না,
1 বছর 6 ঘন্টা সময় লাগে এই সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতে আর কি, ঠিক আছে। তার মানে হচ্ছে একবার সূর্য পৃথিবীটা ঘুরে 1টা বছর হয়ে যায়, এটা বলতে পারে, ঠিক আছে। এখন তাহলে তোমার বয়স ধরো কত বছর, তোমাদের বয়স এখন কত, 17 18 এরকম হবে। তার মানে তোমার বয়স যদি 17 বছর হয়, তাহলে তুমি পৃথিবীতে আসার পরে এই পৃথিবী সূর্যের চারদিকে কয়বার ঘূর্ণন করছে বলো তো? সবাই একটু উত্তর দাও যে তুমি পৃথিবীতে আসার পরে পৃথিবী সূর্যের চারদিকে কয়বার ঘুরছে, সবাই একটু উত্তর দাও দেখি। তুমি তুমি তোমার বয়সটা জানো তাই না? তো তুমি পৃথিবীতে আসার পরে এই যে পৃথিবী সূর্যের চারপাশে কয়বার ঘুরছে, সবাই একটু উত্তর দাও, তোমার সাথে রিলেট করো বাবা। পৃথিবীর এত বড় বিশাল একটা জিনিস যখন তোমার সাথে রিলেট করবো, একটু ভালো লাগবে না? একটু রিলেট করো। ওকে, তুফাইল হচ্ছে 17 বার, ঠিক আছে। আচ্ছা বাকিরা? তুফাইল হচ্ছে 17 বার। আচ্ছা, আর বাকিদের কি খবর বলো? 16 বার হচ্ছে তাশরিফা, ঠিক আছে। হুমায়রা হচ্ছে 16 বার, 16 বার তাশরিফা। তারপরে আর একজন আছে হচ্ছে কে, লাইবা 16 বার। তার মানে আমাদের সবার বয়স 16, তাই তো? আচ্ছা ঠিক আছে। একটা জিনিস অদ্ভুত আমরা শিখলাম না নতুন করে আজকে, যে আমি পৃথিবীতে আসার পরে আমার সাথে হচ্ছে পৃথিবীর সম্পর্ক কেমন, যে আমার পৃথিবীতে আগমনের পরে এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কয়বার ঘূর্ণায়ন করছে বা ঘুরেছে, এটা অনেক সুন্দর লাগে বা একটু ভালো লাগার বিষয় আর কি, অথবা একটু অ্যাডভান্স বিষয় যেটা আমরা থিঙ্ক করে পারি আর কি, যেটা নতুন। এটাই হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি হচ্ছে পুরাতন কোনো তথ্য থেকে নতুন কোনো তথ্য তুমি খুঁজে বের করবা, বুঝাইতে পারছি? চলো আমরা আরো সামনে যাই, আরো সামনে দেখবো। আচ্ছা, আমরা আর একটু সামনে যাই, আসলাম 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের, যে পৃথিবীর আকৃতি কেমন? একেবারেই গোল, হ্যাঁ, পৃথিবীর আকৃতির কথা বলা হয়েছে, যেটা কি একেবারেই গোল কিনা, এরকম কিনা। তারপরে বলা হয়েছে কিছুটা চাপা কিনা, যেমন ধরো এমনে কিনা। তারপরে হয়েছে চতুর্ভুজ যেটা, এভাবে কিনা, হ্যাঁ, নাকি ত্রিভুজ আকারে যেটা, এটা কিনা। বলতো যে পৃথিবীর আকৃতিটা কেমন? পৃথিবীর আকৃতি কেমন? খ এর কথা বলছে হচ্ছে তুফাইল, মানে কিছুটা চাপা। খ এর কথা বলছে আরাবি, কিছুটা চাপা। ওকে, হুমায়রাও খ এর কথা বলছে, মানে কিছুটা চাপা। আমরা মোটামুটি এটা সবাই জানি আর কি, হ্যাঁ, ঠিক আছে। সবার উত্তরটাই সঠিক হয়েছে, আমরা তারপরে একটু দেখে নেই, হ্যাঁ। চলো একটু সামনে দেখাই। হ্যাঁ, কিছুটা চাপা, পৃথিবীর মেরুতে কিছুটা চাপা ও বিষুব রেখায় ফুলা, তাই একে কি বলা হয়? একটা কথা বলা হয়, এটা হয়তো তোমাদের বইতে নাই, যে অবলেট স্পেরয়েড বলা হয় আর কি এটারে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা 4 নাম্বার প্রশ্নতে আসি। দেখো যে পৃথিবী একবার আবর্তনে সময় লাগে কত ঘন্টা? 12 ঘন্টা, 24 ঘন্টা, 30 ঘন্টা, 48 ঘন্টা। এটা উত্তর কি হবে বলতো? পৃথিবী একবার, খ এর কথা বলছে তুফাইল, মানে 24 ঘন্টা। আচ্ছা বাকিরা? হুমায়রাও খ এর কথা বলছে, মানে 24 ঘন্টা। ওকে, আনিকাও 24 ঘন্টার কথা বলছে, আর আবিও, সবাই 24 ঘন্টার কথাই আমরা বলছি, ঠিক আছে। দেখো আমরা সঠিক উত্তরটা কি দেখে নেই। হ্যাঁ, 24 ঘন্টাই তাহলে হইলো, যে পৃথিবীর যে নিজ অক্ষে যেটা আছে সেটা 24 ঘন্টায় একবার ঘুরে দিন ও রাত সৃষ্টি করে, ঠিক আছে। অর্থাৎ তার যে নিজস্ব অক্ষ আছে সেই অক্ষে হচ্ছে কি 24 ঘন্টায় ঘুরে একবার দিন এবং রাত সৃষ্টি করে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো আচ্ছা, এটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন না, পৃথিবী সূর্যের কয় দিকে ঘুরে। আচ্ছা, তারপরে 4 নাম্বার প্রশ্নটা আমরা পড়লাম। 5 নাম্বার প্রশ্নতে আমরা যদি আসি, এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন হচ্ছে পৃথিবী একবার, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি? একটা হচ্ছে শুক্র, চাঁদ, মঙ্গল এবং বুধ। এগুলোর মধ্যে একমাত্র উপগ্রহ কোনটি?
কোনটি বলতো? একমাত্র উপগ্রহ কোনটি? খ এর কথা বলছে, মানে চাঁদ। ওকে, তোফায়েলও খ এর কথা বলছে, ইসরা সবাই খ এর কথাই আমরা বলছি। সবাই খ। ঠিক আছে, তাহলে আমরা দেখি সঠিক উত্তরটা তাহলে কি। ওকে, খ পৃথিবী। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যা আলো প্রতিফলিত করে। ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে 2 নাম্বার অধ্যায়টাও দেখে ফেললাম। এখন আমরা আসছি মানচিত্রের পঠন ও ব্যবহার। এটা বোধহয় আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, রিভিশন ক্লাসে, তাই না? রিভিশন ক্লাসে বোধহয় আমরা এটাই পড়ছিলাম যে মানচিত্রের পঠন এবং ব্যবহার আর কি, যে মানচিত্র আমরা কিভাবে আসলে ব্যবহার করতে পারি, কিংবা মানচিত্র থেকে আমরা কিভাবে, মানচিত্র তো একটা চিত্রের মতো থাকে, তাই না? সেই চিত্রকে আমরা কিভাবে পড়তে পারি, এটা হচ্ছে সেই অধ্যায়ের উপরে আলোচনা, সেই বিষয়ের উপর আলোচনা করছে। আর প্রথমটা হচ্ছে যে মানচিত্র বলতে কি বোঝায়। ঠিক আছে, যে ভূমির ছবি, কোন স্থানের ক্ষুদ্রাকৃতির প্রতিরূপ, কল্পিত ছবি, বায়ুমণ্ডলের চিত্র। কোনটা বলতো? এটা সঠিক উত্তর হচ্ছে আনিকা দিছে খ, হুমায়রাও খ দিছে, মানে হচ্ছে কোন স্থানে ক্ষুদ্রাকৃত প্রতিরূপ। আচ্ছা, বাকিরা তাশরিফাও ক, সবাই হচ্ছে খ এর কথাই বলছে তাহলে। হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে সঠিক উত্তরটা দেখে ফেলছি। তাহলে তোমরা তো ভালোই পারো। ওখানে হচ্ছে আমি ওই কি যেটা করছিলাম তোমাদের হচ্ছে ওই যে কুইজ যেটা নিলাম না, ওটা হচ্ছে এখানকার বাহিরে প্রশ্নগুলো দিছি আর কি, বুঝছো? একটু কঠিন দেখে দিছিলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে একটু সহজ প্রশ্ন আছে। ঠিক আছে, যারা কম পাইছো তারা আবার হচ্ছে মন খারাপ কইরো না আর কি, অথবা স্যারে চিট করছে এটা মনে কইরো না আবার, বুঝছো? কেন আমরা জাজ করার সময় এরকমই করি আর কি, বুঝছো? যেমন ধরো আমি যখন পড়তাম, আমার মনে আছে, আমি ধরো প্রশ্ন যখন পড়তাম আর কি, একটু বেশি পড়তাম, মানে মাঝে মাঝে এখন মনে হয় যে অপ্রয়োজনীয় পড়াও পড়ছি আর কি, বুঝছো? দেখা যেত হচ্ছে ওই প্রশ্ন করলে অপশন ছাড়াই বলে দিতে পারতাম, এরকম আর কি। এই জন্য যখন আমরা পড়বো তখন যদি একটু ডিপলি পড়ি, তখন আমাদের যে কোনো প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি আর কি। এজন্য আমি তোমাদের কঠিন প্রশ্নগুলো দিয়েছিলাম। তাহলে কি বলছো তোমরা? যে কোন স্থানের ছবি। হ্যাঁ, এই যে দেখো, কোন স্থানের ছবিটা এখানে দেওয়া আছে, যে মানচিত্রে কি করা হয়, যে ছোট বড় স্থানকে ছোট আকারে মাপে উপস্থাপন করা হয়। হ্যাঁ, তোমরা হচ্ছে যদি হচ্ছে গুগল ম্যাপ যেটা, এটাকে যখন এমনি জুম করবা, দেখবা যে হচ্ছে এমনও জিনিস বের হয় যেটা আসলে দেখাই যায় না। নর্মালি তুমি দেখবা না, এটাকে জুম করে দেখো, এটার ভিতরে আরো অনেক জায়গা বের হয়ে গেছে আর কি। তো কোন স্থানকে ক্ষুদ্র করে এই মানচিত্রের মধ্যে উপস্থাপন করা হয়, এজন্য এটাকে মূলত মানচিত্র বলা হয়। ঠিক আছে, আমাদের 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে মানচিত্রের উত্তর নির্দেশের জন্য ব্যবহৃত যে প্রতীক সেটা কি। অর্থাৎ মানচিত্র যখন আমরা বুঝতে যাই, ওখানে তো একটা প্রতীক থাকে বা একটা ডিরেকশন থাকে না, যেটা দিয়ে আমরা বুঝি আর কি। ওই প্রতীকটার নামটা আসলে কি? এটা কি দক্ষিণ তীর, এটা কি ত্রিভুজ, এটা কি তীর চিহ্ন, নাকি এটা এন চিহ্ন? বলতো কি উত্তর হবে? ওকে, অলরেডি একজন উত্তর দিছে। হুমায়রা ক গ এর কথা বলছো। ওকে, এন চিহ্ন। হ্যাঁ, আচ্ছা, আর কেউ? ওকে, ঘ বলছে তাশরিফাও। আচ্ছা, তাশরিফা ঘ বলছে। ঠিক আছে, আচ্ছা, চলো। তো পারি না। ঠিক আছে আনিকা, সমস্যা নেই, আমরা শিখে ফেলবো। আচ্ছা, তুফাইল হচ্ছে গ এর কথা বলছে। আচ্ছা, আরাবিও ঘ বলছে। ঠিক আছে, ওকে, চলো আমরা সঠিক উত্তরটা দেখে নিচ্ছি। এই যে সঠিক উত্তর হচ্ছে আমাদের এন চিহ্ন। মানচিত্র এন চিহ্ন নির্দেশ করে উত্তর দিক আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে যখন ক্লাসে এই অধ্যায়টা পড়ছিলাম, ওখানে হচ্ছে কম্পাসের কথা বলছিলাম, যে ধরো তুমি যখন কোথাও হচ্ছে কোনো গড় নির্মাণ করতে যাবা, ওই সময় গড়ের হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর দিকটা নির্ণয় করার জন্য কি একটা কম্পাস ব্যবহার করা হয়, তোমরা এইভাবে দেখবা। এবং কম্পাস সব সময় উত্তর দিককে নির্দেশ করে, বুঝছো? তো সেই উত্তর দিক নির্দেশ করার জন্য মূলত কি করা হয়, এই যে এন চিহ্ন যেটা, এটা ব্যবহার করা হয়। ওকে, চলো আমরা 3 নাম্বার প্রশ্নটা একটু দেখি। যে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে মানচিত্রের যে স্কেল আছে সেটা কি নির্দেশ করে? রঙের পার্থক্য বোঝায়, দূরত্বের অনুপাত বোঝায়, দিক নির্ধারণ বোঝায়,
পাহাড়ের উচ্চতা বোঝায়। এটা বলতো কি হবে? আমি কয়েকদিন আগেই পড়াইছি, আমার যতটুকু মনে হয়, গত সপ্তাহে সম্ভবত পড়াইছি এই অধ্যায়টা তোমাদের আর কি, যে মানচিত্রের যে একটা স্কেল আছে সেই স্কেল আসলে কি নির্দেশ করে। রঙের পার্থক্য, দূরত্বের অনুপাত, নাকি দিক নির্ধারণ, নাকি পাহাড়ের উচ্চতা, কোনটা বোঝায়? ওকে, তুফাইল বলছে খ মানে দূরত্বের অনুপাত, হুমায়রাও ক বলছে, আর তাশরিফা বলছে গো মানে হচ্ছে দিক নির্ধারণ, আনিকা বলছে গো দিক নির্ধারণ, আরবি বলছে খ মানে দূরত্বের অনুপাত। ঠিক আছে, চলো আমরা উত্তরটা একটু দেখে নিই সামনে যাইয়া। দূরত্বের অনুপাত নির্ণয় করে আর কি, বুঝছো? আমরা হচ্ছে ওই যে ক্লাসে পড়ছিলাম মূলত, যখন হচ্ছে তুমি যদি হচ্ছে অনলাইন ম্যাপ যেটা, গুগল ম্যাপ যেটা, ওটাতে যদি ক্লিক করো কখনো, তাহলে দেখবা যে ওরা দূরত্ব গুলো দেখায় যায়। তুমি যদি হেঁটে যাও তাহলে কত সময় দূরত্ব লাগবে, তুমি যদি হচ্ছে বাইকে যাও তাহলে কত সময় দূরত্ব, আরেকবার হচ্ছে তুমি যদি বাস বা সিন যেগুলা দিয়ে যাও তাহলে কত দূরত্ব। হ্যাঁ, এবং এটা সুন্দর করে একটা ডিরেকশন দিয়ে দেখাইয়া দেয়, বা এটাই মূলত স্কেল বোঝায় আর কি। ঠিক আছে, তাহলে স্কেল দিয়ে কি দেখায়? দূরত্বের অনুপাত বোঝায়। হ্যাঁ, দূরত্বের কি বোঝায়? অনুপাত বোঝায় দূরত্বের স্কেল দিয়ে, মনে রাখবে এটা। ঠিক আছে, তারপরে আমরা আরো সামনে যাই। 4 নাম্বার প্রশ্নে আছে যে টপোগ্রাফিক মানচিত্র কি বোঝায় আর কি। টপোগ্রাফিক মানচিত্র যে রাজনৈতিক সীমানা বোঝায়, ভূ উচ্চতা ও স্থানের বৈশিষ্ট্য বোঝায়, জনসংখ্যা ও তাপমাত্রা, কোনটা বোঝায় বলতো? 4 নাম্বার উত্তরটা কি বোঝায়? হুমায়রা বলছে খ মানে ভূ উচ্চতা, তুফাইল খ বলছে, তাশরিফাও খ বলছে। আচ্ছা, সবাই খই বলতেছে। আমি তাহলে যাব কার পক্ষে? আমিও তাহলে তোমাদের পক্ষেই থাকলাম, দেখে দেখি উত্তরটা সঠিক আমাদের হয় কিনা। হ্যাঁ, সঠিক উত্তর আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তার মানে টপোগ্রাফিক যেটা, সেই মানচিত্র দিয়ে আমরা কি দেখাই? ভূয়ের উচ্চতা, অর্থাৎ পাহাড় টাহাড় কোনো যখন আমরা মাপি আর কি, ওইটা দিয়ে দেখাই আর কি, এটা কতটুকু উঁচুতে আছে। এগুলা যে মানচিত্র দিয়ে মাপা হয় সেটা কি বলা হয়? টপোগ্রাফিক মানচিত্র। এই যে টপোগ্রাফিক মানচিত্র বলা হয়, বা টপোগ্রাফিক মানচিত্র দিয়ে আমরা কি আঁকি? যে ভূমির উচ্চতা অথবা পাহাড় টাহাড়ের উচ্চতা এবং স্থানের বৈশিষ্ট্য, এই জিনিসগুলো আমরা কি করি? নির্ণয় করি। এটা হচ্ছে পাহাড় মাপতে তো লাগে, একই সময় হচ্ছে তুমি যদি হচ্ছে কোথাও ঘর বানাইতে যাও, ওখানকার মাটির কি অবস্থা, মাটি কতটা টেকসই হবে, এটার গহীনে তোমার হচ্ছে পানি কত দূরে আছে, হ্যাঁ, ভূগর্ভস্থ পানি যেটা, এই সবকিছু মিলাইয়া হচ্ছে এই টপোগ্রাফি মানচিত্র দিয়ে দেখা হয় আর কি। ঠিক আছে, তারপরে আমরা এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন যেটা আছে সেটাতে যাব, যে মানচিত্রের রং ব্যবহারের জন্য কি নির্দেশ করে। হ্যাঁ, দুইটা মানচিত্রের কয়েকটা জিনিস আছে, একটা আছে ডিরেকশন নির্দেশনা, আর একটা আছে ওই যে স্কেল, আর এটা হচ্ছে রং মূলত। হ্যাঁ, এটা বোঝানোর জন্য কি দেখা হয়? দেখো যে রং ব্যবহারের উদ্দেশ্য কি থাকে? সৌন্দর্য বৃদ্ধি করা, ভূতাত্ত্বিক বৈচিত্র্য বোঝানো, দূরত্ব কমানো, ছবি সাজানো, কোনটা হবে উত্তরটা বলো তো? কে একজন ইতিমধ্যেই বলে দিয়েছে, হুমায়রা খ বলছে, তুফাইলও খ বলছে, আচ্ছা আরবিও খ বলছে, তারপরে হচ্ছে আচ্ছা, তার মানে ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানোর জন্য তাশরিফাও হচ্ছে খ বলছে। হ্যাঁ, এটা হচ্ছে রং হচ্ছে অনেক সময় হচ্ছে তোমরা যদি লাইভ ম্যাপটা যদি দেখো, ওখানে অনেক সময় যদি এই রাস্তায় জ্যাম আছে কি নাই আর কি, বুঝছো? যেখানে জ্যাম থাকে ওইখানে লাল রংটা কিন্তু দেখায়, বুঝতে পারছো? এরকম, অর্থাৎ ওই জায়গাটা বৈশিষ্ট্য বোঝানোর জন্য হচ্ছে মূলত রং ব্যবহার হয় অনেক সময় দেখি। হ্যাঁ, ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানোর জন্য, বুঝছো, যে এই রংটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তার মানে মানচিত্রের সাথে কয়েকটা জিনিস আমরা দেখলাম, স্কেল আছে, রং ব্যবহারটা আছে। স্কেল মূলত দূরত্ব বোঝায়, রং হচ্ছে বৈশিষ্ট্য বোঝায়, আর টপোগ্রাফি দিয়ে কি করি আমরা? উঁচু মাপি, উচ্চতা মাপি, এবং হচ্ছে বৈশিষ্ট্যও দেখি। ঠিক আছে, তাহলে আমাদের মানচিত্র পঠন যে অধ্যায়টা ছিল, ওটা তোমার হচ্ছে 3 নম্বর অধ্যায়, সেই অধ্যায়টা আমাদের শেষ হয়ে গেছে। আমরা হচ্ছে এখন চতুর্থ অধ্যায়ে যাব। চতুর্থ অধ্যায়ে আছে তোমাদের পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন। ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর ভিতরে এবং পৃথিবীর বাহিরে কি কি আছে সেটা আমরা এখন দেখবো আর কি, বা কিভাবে এটা গঠন করা হয়েছে,
একটু আগে আমরা হচ্ছে মেবি হচ্ছে 2 নাম্বার অধ্যায় পড়ছিলাম, যেটা যে হচ্ছে কি জানি পড়ছিলাম, মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী, এই বলছিলাম না? এটা কই, এই যে 2 নাম্বার অধ্যায় দেখো, যে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী, এটা পড়ছিলাম। ঠিক আছে, মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী, এটা ছিল তত্ত্বগত, যে মহাবিশ্বে কি কি আছে, আমাদের পৃথিবীতে কি কি আছে। হ্যাঁ, আর এই যে তোমার 5 নাম্বার নাকি 4 নাম্বার অধ্যায়, এটা 4 নাম্বার না? হ্যাঁ, 4 নাম্বার অধ্যায়টা হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরীণ এবং কই, এই যে আসছে পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন। বুঝতে পারছো? পৃথিবীর অভ্যন্তরীণ, পৃথিবীর ভিতরে এটা কিভাবে গঠন করা হয়েছে এবং বাইরে কিভাবে গঠন করা হয়েছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রীয় অংশকে কি, ও গ, সবাই এটা ঘর কথাই বলবে, কারণ এটা একবারে সহজ আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে ভৌত মানব ভূগোল মানে তো মানুষের নিয়ে কথা বলছে। ঠিক আছে, এই জন্য এটা একবারেই সহজ। ঠিক আছে, এই জনসংখ্যা মানব সম্পর্ক কাজ। ঠিক আছে, আচ্ছা, এটার ব্যাখ্যাটা আমরা জানছি না, যেহেতু এটা একবারেই সহজ। এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন হচ্ছে যে পরিবেশের সাথে, দেখো, ওকে, এই পরিবেশের সাথে, এই উত্তরটা চলে আসছে সামনে না? ওকে, দেখো, পরিবেশ সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? শিল্পায়ন বৃদ্ধি করা। পরিবেশ সংরক্ষণের জন্য, বুঝছো, পরিবেশ সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা আসলে কি? একটা হচ্ছে শিল্পায়ন বৃদ্ধি করা, বৃক্ষরোপণ করা, নগরায়ন করা, খনন কাজ করা। কোনটা বলো তো? খর কথা বলছে, খ, আরবিও বলছে খ, সবাই খ এর কথা বলছে, যে তুফাইলও খ, হুমায়রাও খ, ওকে, আরবিও খ। ঠিক আছে, এটা একদমই সহজ, যে বৃক্ষরোপণ করা। আমরা যদি পরিবেশকে রক্ষা করতে চাই তাহলে আমাদের প্রচুর বৃক্ষ রোপণ করতে হবে। একই সাথে হচ্ছে আমাদের ইতিমধ্যে যে বৃক্ষগুলো আছে সেগুলোকে কি করতে হবে? রক্ষা করতে হবে। তোমরা জানো যে বৃক্ষ চতুর্দিকে নিধন হচ্ছে। ঠিক আছে, ধরো হচ্ছে এই যে শিল্পায়ন বৃদ্ধি করা মানে হচ্ছে আরো ক্ষতি করা। শিল্পায়ন যত বেশি বৃদ্ধি হচ্ছে, যত বেশি ইন্ডাস্ট্রি হচ্ছে, যত বেশি হচ্ছে কর্পোরেশন হচ্ছে, ততই কি হচ্ছে? পরিবেশের ক্ষতি হচ্ছে। এবং অনেক জায়গাতে গাছপালা এগুলা কেটে ফেলা হচ্ছে, পাহাড় কেটে ফেলা হচ্ছে, যার কারণে কি হচ্ছে? পরিবেশের ক্ষতি হচ্ছে। তো এর জন্য কি করতে হবে? আমাদের বৃক্ষ রোপণ করতে হবে পরিবেশকে টিকিয়ে রাখার জন্য। একই সাথে এক্সিস্টিং কিংবা ইতিপূর্বে যে আমাদের পরিবেশের সাথে গাছ বৃক্ষ যেগুলো আছে সেগুলোকে কি করতে হবে? রক্ষা করতে হবে। তাহলে পরিবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? যে আমাদের বৃক্ষ রোপণ করতে হবে। তাহলে এই যে ভূগোলের পরিচয়, যেটা প্রাথমিক যে অধ্যায়টা, সেই অধ্যায়টা আমরা হচ্ছে মাত্র 5টা প্রশ্ন নিয়েছি আজকে, যেহেতু সময় কম, এবং হচ্ছে আমরা যেহেতু আরো কুইজও রাখছিলাম, এজন্য হচ্ছে প্রশ্ন কমাইছি আর কি আজকে, এজন্য 5টা রাখলাম। ঠিক আছে, চলো আমরা তাহলে 2 নম্বরে অধ্যায়ে যাই। 2 নম্বর অধ্যায় আছে হচ্ছে, তোমাদের দেখো, যে 2 নম্বর অধ্যায় আছে যে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অধ্যায়। আমি কি আরেকটু বড় করব এটাকে? ওকে, এর থেকে বড় মনে হয় করা যাবে না। ঠিক আছে, এতটুকু বড় থাক। তাহলে 2 নম্বর অধ্যায় আছে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী। এই যে 2 নম্বর অধ্যায়টা আছে মহাবিশ্ব অর্থাৎ এবং আমাদের পৃথিবী, অর্থাৎ আমাদের পৃথিবীতে কি কি আছে এবং পৃথিবীর বাহিরে কি আছে, সেটা হচ্ছে এই যে মহাবিশ্ব। ঠিক আছে, প্রথমটা হচ্ছে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে সূর্য সূর্য কোন গ্যালাক্সিতে অবস্থিত? একটা হচ্ছে মিল্কি ওয়ে, না এটা মিল্ক ওয়ে হবে, মিল্কিটা কাটা যাবে। হ্যাঁ, আমি একটু ঠিক করে নিচ্ছি, মিল্ক ওয়ে হবে। হ্যাঁ, মিল্ক ওয়ে। 2 নম্বরে হচ্ছে অ্যান্ড্রোমেডা, 3 নম্বরে হচ্ছে ওরায়ন, 4 নম্বরে হচ্ছে মঙ্গল মন্ডল। কোনটা বলতো? সঠিক উত্তর কোনটা? যে সূর্য, ওকে, ক এর কথা বলছে, মানে মিল্ক ওয়ে এর কথা বলছে হুমায়রা। তারপরে হচ্ছে আর কে বলছে? তোফায়েলও হচ্ছে ক এর কথা বলছে, মানে মিল্ক ওয়ে। আর কার উত্তর আছে? ওকে, আরো আছে আরেকজন, কে? আরবিও বলছে মিল। মানে সবাই আমরা জানি যে সূর্য কোথায়? মিল্ক ওয়েতে আছে। হ্যাঁ, এখানে স্পেলিংটা মিস্টেক আছে, তোমরা যখন পড়বা তখন ঠিক করে পড়ো, মিল্ক ওয়ে। হ্যাঁ, আচ্ছা। 2 নম্বরে দেখো ব্যাখ্যা দেওয়া আছে যে আমাদের সূর্য ও গ্রহ সমূহ সবগুলোই কি? যে মিল্ক ওয়ে গ্যালাক্সির অংশ। শুধু সূর্য না, আরো যে গ্রহগুলো আছে আশপাশে সবগুলোই কি? মিল্ক ওয়ে গ্রহের অংশতে আছে।
2 নাম্বার প্রশ্নতে তুমি এসে দেখো যে ওকে, যে সূর্যর চারদিকে ঘুরতে কতদিন সময় লাগে? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে কত দিন সময় লাগে? ধরো এটা হচ্ছে সূর্য, এর চারপাশে হচ্ছে পৃথিবীটা ঘুরতেছে, তো এটা ঘুরতে কত সময় লাগে কিংবা কত দিনে ঘুরে? হ্যাঁ, আচ্ছা 24 ঘন্টা আছে, তারপরে হচ্ছে তোমার 30 দিন আছে, 365 দিন আছে, 365 দিন 6 ঘন্টা আছে। কোনটা সঠিক উত্তর? ওকে, ক হবে, মানে 24 ঘন্টার কথা ইশরাত জাহান আনিকা বলছে, তারপরে হচ্ছে তুফাইলও কর কথা বলছে, মানে 24 ঘন্টা। হুমায়রা গর কথা বললো। হুমায়রা কি এটার উত্তর দিছো? ঘ মানে 365 দিন 6 ঘন্টা, নাকি অন্যটা উত্তর দিছো? হুমায়রা বলো তো আরেকবার। তার শিফা হচ্ছে, আচ্ছা তার শিফা কোনটা উত্তর দিছো বলো তো? 2 নাম্বার উত্তর দিছো ঘ, মানে হচ্ছে 365 দিন 6 ঘন্টা। এখন হুমায়রা আবার বলছে 30 দিনের কথা, তার মানে হচ্ছে আমরা মোটামুটি কনফিউশনে আছে সবাই, তাই তো? ওকে, ক বলছে আমরা হচ্ছে 3 ধরনের উত্তর পাইছি। আমরা হচ্ছে এটাও পাইছি, এটাও পাইছি, আবার হচ্ছে এটাও পেয়েছি, এটাও পেয়েছি। তার মানে এটার পক্ষে কেউই নাই। এই 3টা উত্তর আমরা পেয়েছি। দেখি সঠিক উত্তর আসলে কোনটা, আমরা একটু সামনে আগায় দেখি। যে সঠিক উত্তর হচ্ছে 365 দিন 6 ঘন্টা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে হচ্ছে হুমায়রা আরো, আচ্ছা পুরাটা নেই, যে প্লেট টেকটনিক তত্ত্ব, এই তত্ত্বের মূল কথাটা কি? যে পৃথিবীর ভূত্বক বিভক্ত, এই তত্ত্ব বলে পৃথিবীর ভূত্বক বিভিন্ন টেকটনিক প্লেটে বিভক্ত হয়ে আছে আর কি, এই কথাটাই তারা বলছে। ওকে, ঝা নরে। আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে আমাদের এই অধ্যায়ের পঞ্চম চতুর্থ অধ্যায়ের, সেটা হচ্ছে যে পাহাড় সৃষ্টির প্রধান কারণ আসলে কি? যে পাহাড়গুলো যে সৃষ্টি হইলো, এটার প্রধান কারণটা আসলে কি? ঠিক আছে, উত্তরটা চলেই আসছে, আমি দেখাই ফেলি তোমাদেরকে তাহলে। হ্যাঁ, আর এটা লুকোচুরি করলাম না। যে পাহাড় সৃষ্টির প্রধান কারণ হয়েছে যে প্লেট গুলা ছিল না, এগুলা কি সংঘর্ষ হয়েছিল। হ্যাঁ, এই সংঘর্ষের কারণেই হচ্ছে প্লেট সংঘর্ষ হয়ে পাহাড় সৃষ্টি হয়েছিল, বা পাহাড় সৃষ্টির প্রধান কারণ হচ্ছে এটা, যে দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষে পাহাড় সৃষ্টি হয়েছিল আর কি। হ্যাঁ, তোমরা যদি পৃথিবীর সৃষ্টি ইতিহাসটা ওখানে যদি আমরা পড়তে যাই, তাহলে দেখবা যে প্রথম কি ছিল? বায়ুর মতো ছিল, তারপরে একটা হচ্ছে বরফের মতো শক্ত হয়ে গেল, তারপরে ওখান থেকে ভেঙে ভেঙে একটা পাহাড় হয়েছে, কিছু অংশ এরকম হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে পাহাড় সৃষ্টির কারণটা কি? যে প্লেটের মধ্যে প্লেটের সংঘর্ষ লাগছিল, সেই সংঘর্ষ থেকে কি পৃথিবীর পাহাড়ের সৃষ্টি হইলো। ওকে, আচ্ছা আমাদের হচ্ছে 4টা অধ্যায় শেষ হয়ে গেছে, 5 নাম্বার অধ্যায় আমরা আসছি। হ্যাঁ, আমি হচ্ছে আজকে ভাবতেছি, যেহেতু খুবই কম করে প্রশ্ন রাখছে আর কি, এজন্য এইভাবে সবগুলা প্রশ্নের উত্তর শেষ করে দিতে আর কি। হ্যাঁ, তো আমাদের অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টার মধ্যে। তো তোমরা কি এই যে এইভাবে ক্লাস করছো, এটা ভালো লাগছে কিনা? আমরা কি কন্টিনিউ করবো আরো? মানে হচ্ছে টোটাল সম্ভবত 14টা না 15টা অধ্যায়, মাত্র 4টা শেষ করছে আর কি। হ্যাঁ, সবগুলো শেষ করতে হয়তো আমাদের আরো 40 মিনিটের মতো লাগতে পারে, বা একটু বেশিও লাগতে পারে আর কি। আমরা সবগুলো শেষ করব, কি বলতো? ওকে, ঠিক আছে, সবাই করতে চাচ্ছ? ওকে, ঠিক আছে, তোমরা যেহেতু আছো আমি সাহস পাচ্ছি, আমি একটু সাহস হারিয়ে ফেলছিলাম যে তোমাদের আসলে কেমন লাগতেছে। আচ্ছা চলো তাহলে আমরা যাই, তোমরা থাকলে আমিও আছি, আর আমি থাকলে তোমরা যদি না থাকো তাহলে আমি ভয় পাবো আর কি। ঠিক আছে, চলো তাহলে আমরা আসলাম যে বায়ু, কি হইলো, আচ্ছা বায়ুমণ্ডলে আমরা আসলাম। হ্যাঁ, যে বায়ুমণ্ডল পঞ্চম অধ্যায়, বায়ু তো বুঝি মানে বাতাস, তারপরটা আছে বায়ুমণ্ডল মানে হচ্ছে পানি নিয়ে আর কি। আচ্ছা, বায়ুমণ্ডলের প্রধান উপাদানের কথা বলা আছে। ও মাই গড, এটা সঠিক উত্তরটা তোমরা দেখে ফেলছো। আচ্ছা, তোমরা তো পারোই সবকিছু, তারপরে হচ্ছে একটু জাজ করতে ভালো লাগে আর কি। হ্যাঁ, যদিও আমি খুব কঠিন প্রশ্ন দিয়ে তোমাদের টেস্টটা নিয়েছিলাম। চলো তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি?
নাইট্রোজেন ও অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন, নাইট্রোজেন ও কার্বন, তারপরে অক্সিজেন ও হাইড্রোজেন আর কি। হ্যাঁ, এবং এটা কিন্তু একটা রাসায়নিক সংকেত আছে, ওরা সায়েন্সের স্টুডেন্ট এগুলো পড়ে। আমরা দেখি পারি কিনা। ক এর কথা বলছো, নাইট্রোজেন আর অক্সিজেন সবাই ক ক ক, ঠিক আছে। তাহলে আমিও বোধহয় তোমাদের দলেই আছি, আমি অন্যদিকে যাচ্ছি না। ওকে, নাইট্রোজেন ও অক্সিজেন মিলে কি হয়, পানি তৈরি হয় আর কি। হ্যাঁ, এখানে বলা আছে যে পৃথিবীর বাতাস তৈরি হয়, পানি না এটা। আচ্ছা, পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেন হচ্ছে 78% আর অক্সিজেন হচ্ছে কত, 21%। ঠিক আছে, তাহলে কি আমরা দেখলাম যে বাতাসের মধ্যে কি থাকে, দুটো জিনিস, দুইটি উপাদান থাকে। একটা হচ্ছে কি, নাইট্রোজেন থাকে 78% আর অক্সিজেন থাকে কত পার্সেন্ট, 21% বা 21%। ঠিক আছে, তারপরে আমরা যাই আরো সামনে। 2 নম্বর প্রশ্নতে আমাদের আছে যে, ওকে এইটুকুতে থাকলাম যে বায়ু চাপ মাপার যন্ত্র কি। বায়ু চাপ মানে বাতাসের চাপ মাপার যন্ত্রটা যা, সেটা আসলে কি, থার্মোমিটার, ব্যারোমিটার, অ্যানোমিটার, তারপর কি হাইগ্রোমিটার আর কি। বায়ু চাপ মানে হচ্ছে জ্বর মাপার যন্ত্র আর কি। জ্বর তোমরা মাপো না, জ্বর হইলে ওইটাকে কি বলা হয় বলতো, বলতো উত্তর কি দিবা বলতো, দিয়ে দিচ্ছ নাকি? ওকে, খ খ মানে থার্মোমিটার, এটা সবাই জানে, এটা সাধারণ মানুষও জানে আর কি। তারপরেও তোমরাও জানো, মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে। ওকে, সবাই ক ক, ঠিক আছে। আমিও তাহলে তোমাদের দলে রইলাম, থার্মোমিটার। হ্যাঁ, অর্থাৎ এটা এই প্রশ্ন মানে সহজে বুঝে ফেলবো আর কি, যে ওই যে কি মাপে, জ্বর মাপে না এই মেশিনটা আর কি, বুঝছো, এটাকে থার্মোমিটার। ব্যারোমিটার বললো কেন? ব্যারোমিটার, বায়ু চাপ মাপা হয়। আচ্ছা, তোমরা সবাই খ বলছিলা, হুমায়রা খ বলছিল। হ্যাঁ, আচ্ছা, একটু কি শিওর হয়ে নিব আমরা, একটু শিওর হয়ে নাও তো তোমরা, যে বায়ু মাপার কি জানি প্রশ্নটা ছিল আমাদের, বায়ু মাপার মেশিন, এটা কি জ্বর মাপার যেটা সেটা না, থার্মোমিটার হচ্ছে যেটা, ব্যারোমিটারের কথা বলছে হুমায়রা, ব্যারোমিটারের কথা বলছিল না? আচ্ছা, হুমায়রা কি সঠিকভাবে বলছো বলো তো একটু, তুমি কি কনফার্ম হয়ে বলছো? হ্যাঁ, ব্যারোমিটার, ঠিক আছে, হুমায়রা উত্তরটাই সঠিক হয়েছে। তাহলে আমরা হচ্ছে এখানে ভুল বলছিলাম যে থার্মোমিটার না, এটা হচ্ছে থার্মোমিটার হচ্ছে আরেকটা আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে বায়ু বায়ু চাপ অর্থাৎ বাতাসের চাপ মানে গতি মনে হয় আর কি, সেটা মাপার জন্য হচ্ছে ব্যারোমিটার। আমরা একটু কনফার্ম হয়ে নিলাম, একটু ভালো করে মনে থাকবো আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমরা আরো যাই সামনে। 3 নম্বর প্রশ্নতে আছে কি, ওজোন স্তর কোন স্তরে অবস্থিত আছে? একটা আছে কি, ট্রপোস্ফিয়ার, তারপরে হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার, তারপরে হচ্ছে কি ম্যাফোস্ফিয়ার, তারপরে হচ্ছে, তোটা তো দেখাই যাচ্ছে এখানে না। আচ্ছা, তারপরে হচ্ছে থার্মোস্ফিয়ার। কোন উত্তরটা সঠিক? খ এর কথা বলছে, তোফায়েল হচ্ছে খ বলছে, আরবিও খ বলছে, সবাই খ এর পক্ষে। আচ্ছা, আমরা তাহলে দেখে নেই সঠিক উত্তরটা কি, যে ওজোন স্তর যেটা, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কি স্ট্রেটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। আচ্ছা, তারপরে আমরা 4 নাম্বার প্রশ্নে আসলাম, যে বাতাসের তাপমাত্রা মাপা হয় কোন এককে? অর্থাৎ বাতাস যে আমরা মাপি না, ওইটা তাপমাত্রা আর কি, যে কোন একক, একক তো বুঝো, একক মানে হচ্ছে টাকা, আমরা বলি না, টাকা হচ্ছে মুদ্রার একক, আমরা টাকা বলি, কেউ হচ্ছে ডলার বলে, কেউ হচ্ছে রুপি বলে, তাই না? এটা হচ্ছে মুদ্রা, যেটা মুদ্রার একক। ঠিক আছে, এইভাবে যে ওজন করা হয়, কেজি, মিটার, কিলোমিটার, এরকম আর কি একক বলা হয় আর কি। তো আমরা যখন বাতাসের তাপমাত্রা মাপি, সেটা কিভাবে প্রকাশ করি? লিটার দিয়ে প্রকাশ করি, নাকি মিটার দিয়ে প্রকাশ করি, ডিগ্রি সেলসিয়াস দিয়ে, নাকি মিলিমিটার দিয়ে? বলো তো এটা উত্তর কি হবে? এটা যদি একবারে সহজ, ক এর কথা বলছে তোফায়েল। বাতাস, আমরা পানিটা নিয়ে এগুলা লিটার দিয়ে প্রকাশ করি তোফায়েল, বাতাস তো লিটার দিয়ে মনে প্রকাশ করি না, তাই না? আচ্ছা, হুমায়রা হচ্ছে গ এর কথা বলছে, মানে ডিগ্রি সেলসিয়াস। ওকে, তোফায়েল একটু ভেবে দেখো। আনিকাও গ এর কথা বলছে। আচ্ছা, এটার উত্তর হচ্ছে আমাদের এরকমই হওয়ার কথা। লিটার হচ্ছে আমরা সাধারণত পানি, তরল জাতীয় জিনিস যেগুলো, ওগুলা আর কি। হ্যাঁ, আচ্ছা,
আর মিটার হচ্ছে যখন কোনো দূরত্ব মাপি সেটা, আর মিলিমিটার হচ্ছে ওই যে পানি মিটারের লিটারের ওগুলাতে আর কি। তাহলে এই বাতাসের সাথে কি ডিগ্রি সেলসিয়াসটাই আমরা মূলত ব্যবহার করি, এই যে এটা আর কি, বুঝছো? এটা বাতাসের তাপমাত্রা মানে হচ্ছে আমরা আজকে বলি না যে গরম কতটুকু পড়ছে, ধরো 34°C কথা বলি, কিংবা ঠান্ডা কতটুকু পড়ছে আমরা বলি যে 5 ডিগ্রি নিচে নেমে আসছে, এরকম বলি না 5°C, আমরা অবাক হয়ে গেছে একবার ঠান্ডা নেমে গেছে এরকম আর কি। তাহলে কি বাতাসের তাপমাত্রা আমরা ডিগ্রি সেলসিয়াস দিয়ে মাপি, ঠিক আছে? তারপরে তুমি আসো আরেকটু সামনে, 5 নাম্বার প্রশ্ন, এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, সেটা কি যে গ্রিন হাউসের প্রভাবের ফলে কি ঘটে? বরফ বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস পায়, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়, বাতাস কমে যায়। এটাও সঠিক, বেশ সহজে উত্তর। তারপর তোমাদের থেকে জানতে চাই একটু, বইয়ের কথা বলছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়, আনিকা বলছে। আচ্ছা, আর বাকিরা? হুমায়রাও গো, ওকে, আরাবিও গো, আচ্ছা, তোফায়েলও গো, ওকে। এটা সহজ একবারে, আমরা সবাই জানি আর কি যে গ্রিন হাউস গ্যাসের কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এটাই হচ্ছে পৃথিবীর এই মুহূর্তের অন্যতম সমস্যা আর কি। যত যে বন্যা টন্যা যা হচ্ছে, ক্লাইমেটের যে ভয়াবহ অবস্থা হচ্ছে এটি, আচ্ছা, ক্লাইমেটের যে ক্ষতি হচ্ছে মূলত এই গ্রিন হাউস গ্যাসের কারণে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা 6 নাম্বার অধ্যায়ে চলে আসছি। বায়ুমণ্ডল পড়লাম মানে বাতাস নিয়ে পড়লাম, এখন আমরা বায়ুমণ্ডল মানে পানিতে চলে আসছি, ঠিক আছে? এটা আমরা কয়েকদিন আগে ক্লাস করলাম, রিপিট ক্লাসে করছিলাম। একটু বড় করি, হ্যাঁ, আচ্ছা, আর একটু বড় করব, ওকে। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে পানির প্রাকৃতিক চক্রকে কি বলা হয়? বাষ্পীভবন, বৃষ্টি, জলচক্র, প্রবাহ। কি হবে উত্তরটা বলে দাও দ্রুত। ওকে, বাষ্পীভবন বলছে আনিকা। তারপরে হচ্ছে আরবি হচ্ছে ক বলছে বাষ্পীভবন, আচ্ছা, ক বলছে আরবিও। আচ্ছা, আর কেউ? তোফায়েলো গো, গো হচ্ছে মানে জল চক্র। না বাবা, জল চক্র মনে হয় হবে না। জল মানে পানি হইলো, এটার যে চক্র যেটা, এটাকে কি বলা হয় দেখো। ও, জল চক্রই তো বলছে, পানি বাষ্পে পরিণত হয়ে মেঘ তৈরি করে এবং বৃষ্টির মাধ্যমে ফিরে আসে। মনে হয় এটা ভুল আছে কিনা আমি একটু কনফার্ম হয়নি। এটা তো বাষ্পীভবনই হওয়ার কথা, একটু কনফার্ম হয়নি তো। বাকি যারা বাষ্পীভবন যারা বলছিল সঠিক হয়ে বলছিল কিনা একটু বলো তো। ঠিক আছে, তাহলে এটাই সঠিক হয়েছে, তো ফাইলদের উত্তরটাই সঠিক হয়েছে, জলচক্র। হ্যাঁ, আচ্ছা, এটা ইংরেজিটা হচ্ছে, আমরা ইংরেজিটাও একটু দেখে নিচ্ছি, সেটা হচ্ছে কি যে হাইড্রোলজিক্যাল সাইকেল, বুঝছো? হাইড্রোলজিক্যাল সাইকেল এটাকে বলা হয়, এবং আমরা হচ্ছে বাংলায় বলতে পারি জল চক্র আর কি, বুঝছো? এবং সেটার একটা উপাদান হচ্ছে মূলত বাষ্পীভবন, বুঝছো? এই জল চক্র, এটাও ঠিক আছে, এটা পুরোপুরি ভুল না, কিন্তু এটা প্রপার উত্তর হয় না আর কি। এই বাষ্পীভবনটা মূলত জল চক্রেরই একটি উপাদান, বুঝতে পারছো? এই জন্য আমরা সঠিক উত্তর কি বলবো? জল চক্রটাকেই বলবো, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে আর কি। হ্যাঁ, উত্তরটা দেওয়া আছে, যখন বাষ্পে পরিণত হয়ে মেঘ তৈরি হয়ে বৃষ্টির মাধ্যমে ফিরে আসে আর কি, ঠিক আছে? তারপরে চলো আমরা 2 নাম্বার প্রশ্নে আসি, যে পৃথিবীর মোট পানির কত শতাংশ লবণাক্ত? এটা তো অনেক কঠিন প্রশ্ন। লবণাক্ত কত শতাংশ বলো তো? 10%, 50? ওকে, ঘয়ের কথা বলছে আনিকা, মানে 97%। হুমায়রাও ঘ বলছে, ওকে। গো তো হলো গো, মানে সবাই গয়ের পক্ষে। দেখি আমরা সঠিক উত্তরটা তাহলে কি। হ্যাঁ, গয়ের কথাই আছে এখানে, যে পানি পৃথিবীর 97% পানি সমুদ্র ও মহাসাগরে থাকে, এবং সমুদ্র মহাসাগরের পানিগুলা কি মূলত লবণাক্ত, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো আমরা আরো সামনে যাই। আমাদের 3 নাম্বার প্রশ্ন আছে, যে নদীর উৎস সাধারণত কোথায়? সমতল ভূমি, পাহাড়, সমুদ্র, হ্রদ। আমরা হচ্ছে হ্যাঁ, তোমাদেরই মনে হয় ওই যে কি পড়াইছিলাম, নদ নদী পড়াইছিলাম না, যে দেখছিলাম যে মেঘালয় পাহাড় থেকে কিছু নদী আমাদের আসছিল, আইসা হচ্ছে বিভিন্ন অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল আর কি, ঠিক আছে? আচ্ছা, সেখান থেকে উত্তরটা দাও তাহলে কি হবে বলো। ওকে, গয়ের কথা বলছে মানে সমুদ্র, আচ্ছা। আনিকা ঘ বলছে মানে হ্রদ, আচ্ছা। হুমায়রার উত্তরগুলা যেমন পাচ্ছি না, হুমায়রা কি আছো নাকি লিভ নিয়ে নিছো? আচ্ছা, ঘয়ের কথা বলছে আরাবিও বলছে, লাইবা বলছে, হুমায়রা খ বলছে। ওকে, ঠিক আছে, তাহলে সমুদ্র।
তার মানে আমরা কনফিউশনে আছি, কেউ সমুদ্রের পক্ষে কেউ হ্রদের পক্ষে, ঠিক আছে। সঠিক উত্তরটা আমরা দেখে নেই। আমি ছিলাম পাহাড়ের পক্ষে, আমি তোমাদেরকে হিন্ট দিছিলাম তাই না, যে আমরা বলছিলাম যে আমাদের বিভিন্ন ওই যে পদ্মা, মেঘনা, যমুনা, এদের অনেকগুলা নদী দেখবা তোমার এই যে তোমার হচ্ছে কি যেটা আছে কি বলো এটারে, যে আমাদের পার্শ্ববর্তী এটা পাহাড় আছে না, হিমালয়, হিমালয় পাহাড়, হিমালয় পর্বত, এগুলোর মাঝখান থেকে কি নদীর উৎপত্তি হয়ে আমাদের এদিকে আসছিল আগে, ঠিক আছে। নদীর উৎপস্থস্থল সাধারণত পাহাড়ি এলাকা, সমুদ্রের সাথে আসলে মিশছে এসে, বুঝছো, মিশে হচ্ছে বিভিন্ন জায়গাতে গিয়েছে। যেমন আমাদের কোন নদী জানি হচ্ছে পদ্মা দিয়ে পদ্মার সাথে মিশেছে, তারপরে হচ্ছে পদ্মা হয়ে সমুদ্রের সাথে মিশে আর কি, ঠিক আছে। কিন্তু অধিকাংশ উৎপত্তি স্থল বয়ে কোন দিকে চলছে সেটা না, কোথা থেকে উৎপত্তি লাভ করছে সেটা কি মূলত পাহাড়ি অঞ্চল থেকে করে আর কি, পাহাড়ের মাঝখান থেকে পড়ছে, বুঝছো। আমাদের বেশ কয়েকটা নদী তোমার হচ্ছে এই যে হিমালয়ের মাঝখান থেকে উৎপত্তি লাভ করছে, আমরা ভালো করে পড়া দেখো আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 4 নাম্বার প্রশ্নে আসব, যে পানির স্তর নিচে নেমে গেলে কি হয়, অর্থাৎ পানির যে স্তর আছে সেটা যদি আরো বেশি নিচে নেমে যায় তাহলে কি হইতে পারে। দেখো, বন্যা হয়, খরা হয়, সুনামি হয়, জলোচ্ছ্বাস হয়। কি হয় বলতো, পানির যে স্তর আছে সেটা নিচে নেমে গেলে কি হইতে পারে। ঘয়ের কথা বলছে জলোচ্ছ্বাস। আচ্ছা, তোমরা উত্তর দাও। এর মধ্যে হচ্ছে আমার পানির স্তরটা আমি একটু উঠাই, মানে একটু পানি খাই আসি আর কি, হ্যাঁ। তোমরা উত্তরটা দাও, আমি এসে দেখতেছি। ওকে, কি উত্তর দিছো দেখি। তুফাইলে বলছে ক, মানে হচ্ছে কি খরা হয়। তারপর হচ্ছে আনিকা হচ্ছে ঘ বলছে, বাকিরা আচ্ছা আরো কে বলছে, হুমায়রা বলছে খ, খরা হয়। আচ্ছা দেখি কি হচ্ছে তাহলে। খ, আচ্ছা খরা হয় মানে হচ্ছে শুকায় যায় সবকিছু। এক্স্যাক্টলি হচ্ছে আমি অনেকক্ষণ ধরে পানি না খাওয়ার কারণে আমি নিজে শুকায় গেছিলাম, কথাবার্তা আসতেছিল না, তো এই জন্য পানি নিয়ে আসলাম। দেখি সঠিক উত্তরটা কি। এক্স্যাক্টলি সঠিক উত্তরটা হয়েছে এটাই। আমারও পানি না খাওয়ার কারণে কি আমি শুকায় গেছিলাম, গলা শুকায় গেছিল। আরেকটা হচ্ছে পৃথিবীতে যখন পানির স্তর নিচে নেমে যায় তখন কি হয়, খরা হয় অনেক, হ্যাঁ। আচ্ছা, আমরা দেখলাম যে পানির স্তর যখন নিচে নেমে যায় তখন কি হয়, অনেক খরা হয়। যখন রোদ অনেক বেশি হয় না তখন কি হয়, পানিটা শুকায় যায়, বুঝছো। আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, যখন হচ্ছে অনেক বেশি খরা হয় বা তখন হচ্ছে নদীটা একবারে শুকায় যায়। আমি হচ্ছে ছোটবেলা থেকে এখন পর্যন্ত মাত্র 2বার দেখছি এই নদীটা শুকাইতে, অনেক পানি থাকতো কিন্তু অনেক বেশি খরা হওয়ার কারণে কি হয়, পানিটা শুকায় যায় আর কি, বুঝছো। আচ্ছা, তারপরে আমরা লাস্ট প্রশ্ন এই অধ্যায়ের, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান নদ নদী কোনগুলো। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, সুরমা, আত্রাই, গোমতী, তিস্তা, ব্রহ্মপুত্র, উপরের সবগুলোই। কোনটা উত্তর বলতো। প্রধান নদ নদী কোনগুলো, সবগুলো নাকি কোন স্পেসিফিক কোনটা। প্রধান নদ নদী পদ্মা, মেঘনা, যমুনা, হুমায়রা বলছে ক। ওকে, আর কে বলছে, তুফাইলও ক বলছে। আচ্ছা, দেখে নিই আমরা উত্তরটা সঠিক কোনটা। উপরের সবগুলো, এটা তো হওয়ার কথা না মনে হয়। কর্ণফুলী ঠিক আছে, আত্রাই তো গোমতী, তিস্তা, ব্রহ্মপুত্র, উপরের সবগুলোই বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদী, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবগুলো আমাদের গুরুত্বপূর্ণ নদী আর কি। আমরা হচ্ছে আসলাম 7ম অধ্যায়ের জনসংখ্যা। আচ্ছা, 7ম অধ্যায়টা আমরা 10 নম্বর অধ্যায় পর্যন্ত কভার করতে পারি কিনা একটু দেখি, কত 13 হয়েছে না। আচ্ছা, 10 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা কভার করি। প্রথমে দ্রুত যাবো আর কি এখন, হ্যাঁ, সময় কম নিব, তোমরা দ্রুত উত্তর করবা। প্রথম 7 নম্বর অধ্যায়টা হচ্ছে আমাদের জনসংখ্যা, হ্যাঁ। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন। জন্মহার বেশি, মৃত্যুহার বেশি, অভিবাসন কম, জলবায়ু পরিবর্তন। কোনটা বলো তো, দ্রুত বলে ফেলো। ক, জন্মহার বেশি। ওকে, ক্ষয়ের কথা বলছো, জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন হবে না। আচ্ছা, লাইবাও কয়ের কথা বলছে, হ্যাঁ। আচ্ছা, একজন হচ্ছে ঘ বলছো, জলবায়ু পরিবর্তনের সাথে তো আসলে জনসংখ্যার খুব একটা সম্পর্ক নাই আর কি, বুঝছো। এটা সাধারণত কমে, জলবায়ু যদি অনেক বেশি পরিবর্তন হয়, বন্যা টন্যা হইলে অনেক সময় দুর্ঘটনা ঘটে, মানুষ মরে যায়, এটা হইতে পারে।
কিন্তু মানুষ বৃদ্ধি পায় না আর কি। বৃদ্ধি পায় মূলত কি, জন্মহার বেশি হওয়ার কারণে, বুঝছো? আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? প্রতি কিলোমিটারে মানুষের সংখ্যা, মোট জন্মহার, মোট মৃত্যুহার, কাজের বয়স। এটা কি হবে বলতো? খুবই সহজ একটা প্রশ্ন, দ্রুত বলে ফেলো। তুফাইল ক এর কথা বলছে, হুমায়রাও ক বলছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, কটাই হবে আর কি, যে প্রতি একটা কিলোমিটার ধরো, যেমন ধরো হচ্ছে এটা হয়েছে 1 কিলোমিটার জায়গা। হ্যাঁ, এই 1 কিলোমিটার মধ্যে কতজন মানুষ বসবাস করে, এটা হচ্ছে ওই 1 কিলোমিটারের ঘনত্ব। ঠিক আছে, তাহলে প্রতি কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে সেটাই কি, মূলত জনসংখ্যার ঘনত্ব। তারপরে তুমি 3 নাম্বার প্রশ্নে আসো। 3 নাম্বারে হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের অন্যতম উপায় কি? এটা হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, এটা তো হইতেই পারে না। পরিবার পরিকল্পনা, শিক্ষা বিস্তার, পরিবেশের উন্নয়ন। হ্যাঁ, এটা কি হইতে পারে বলতো? জনসংখ্যা নিয়ন্ত্রণের অন্যতম উপায় কি হইতে পারে? ওকে, খ মানে পরিবার পরিকল্পনা। সামিরা, ক হবে না। খাদ্য উৎপাদন করলে তো মানুষ আরো বাড়বে, বুঝছো? বেশি বেশি খাবে, বেশি বেশি আরো মানুষ হবে। পরিবার পরিকল্পনা আর কি, বুঝছো? এটাই হবে সঠিক উত্তর। পরিবার পরিকল্পনা হলে কি হয়, জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা যায়। জনসংখ্যা নিয়ন্ত্রণ করা মানে সবসময় কমানো না, বুঝতে পারছো? অর্থাৎ একটা কাম্য জনসংখ্যার মধ্যে রাখাই হচ্ছে মূলত জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্য আর কি, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে পরিবার পরিকল্পনাটা কি সঠিক উত্তর হইতে পারে আমাদের এখানে। হ্যাঁ, তুমি 4 নাম্বার প্রশ্নে আসো। 4 নাম্বার প্রশ্নে আছে যে জনসংখ্যার গঠন বোঝাতে কি ব্যবহার করা হয়? বার চার্ট, পিরামিড, মানচিত্র, লাইন গ্রাফ। কি হয় বলতো? মানে জনসংখ্যার কি যে গঠন বোঝাতে কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে বার চার্ট, পিরামিড, মানচিত্র, লাইন গ্রাফ। কি হবে উত্তরটা বলতো? খ পিরামিড তো মনে হয় হওয়ার কথা না। আচ্ছা, তারপর আমরা দেখবো আর কি। খ তোমরা উত্তর দিছো, দেখবো সঠিক সবাই দিয়ে খটাই দিতেছো। ও মাই গড, তাহলে কি আমি কি ভুল? দেখেনি, তাহলে আমি একটু কনফিউশনে আছি। ওকে, পিরামিডই তাহলে বোঝানো হচ্ছে। ঠিক আছে, জনসংখ্যার বয়স ভিত্তিক গঠন বোঝাতে পিরামিড ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে লাস্ট প্রশ্ন হচ্ছে এই অধ্যায়ের, বাংলাদেশের জনসংখ্যার প্রধান বৈশিষ্ট্য কি? বয়স্ক বেশি, শিশু বেশি, কর্মক্ষম বেশি, বৃদ্ধ বেশি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কোনটা হবে বলো সঠিক উত্তরটা? বয়স্ক বেশি, শিশু বেশি, কর্মক্ষম বেশি, নাকি বৃদ্ধ বেশি? কি বলতো? ক এর কথা বলছো, শিশু বেশি। হুমায়রা ক বলছে। আচ্ছা, গো বলছে আরবি, রাইবা বলছে কর্মক্ষম বেশি। আচ্ছা, তারপরে আর কেউ কিছু বলবা? আচ্ছা, আমরা দেখে নেই সঠিক উত্তরটা কি। কর্মক্ষম মানুষ বেশি, কিন্তু বেকার বেশি, বুঝছো? বেকার বেশি, তার কারণ হচ্ছে বেকার কারা? বেকার হচ্ছে কর্মক্ষম মানুষ, যারা কাজ করতে চায় কিন্তু কাজ পায় না। এই জন্য হচ্ছে কি, বাংলাদেশে প্রচুর কর্মক্ষম মানুষ আছে কিন্তু তাদের কর্মসংস্থানের জায়গা নাই। ঠিক আছে, বাংলাদেশের অধিকাংশ জনগণ কর্মক্ষম বয়স। আচ্ছা, আমাদের এই 7 নম্বর অধ্যায়টাও শেষ। আমরা 8 নম্বর অধ্যায়ে চলে আসছি, মানব বসতি। মানব বসতি বলতে আসলে কি বোঝায়? নদী প্রবাহ, মানুষের স্থায়ী আবাসন, কৃষি জমি, শিল্প এলাকা। এটা খুবই সহজ প্রশ্নের উত্তর দিয়ে দাও। হুমায়রা ক মনে হয় হবে না। মানব বসতি, হ্যাঁ খ এখন বলছো, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, আর কে? আচ্ছা, মানব বসতি বলতে মানুষের স্থায়ী আবাসনটাই বুঝাবে আর কি, বুঝছো? এই যে দেখো, মানুষের স্থায়ী আবাসস্থল আর কি। তারপরে তুমি 2 নম্বর প্রশ্ন আসলে দেখো যে নগরায়ন বলতে আসলে কি বোঝায়? গ্রামের উন্নয়ন, শিল্প ও জনগণের শহরমুখী প্রবাহ, পরিবেশের পরিবর্তন, প্রশাসনিক বিভাজন। হ্যাঁ, আচ্ছা, নগরায়ন বলতে কি বোঝায়? এর কথা বলছে, মানে শিল্প ও জনসংখ্যার শহরমুখী প্রবাহ। আচ্ছা, আর কারো উত্তর আছে? দেখো, ক এর কথা বলছে, হ্যাঁ এটাই হচ্ছে নগরায়ন, শিল্প ও জনসংখ্যার শহরমুখী প্রবাহ আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপরে শহর গঠনের প্রধান কারণ কোনটি? কৃষি, যোগাযোগ, বাণিজ্য, শিল্প ও নদী। বাণিজ্য, শিল্প, নদী আর কি। যে শহর যে গঠন হয় বা শহরগুলোতে গড়ে ওঠে, সেটা মূলত কি কারণে গড়ে ওঠে, বুঝছো? আচ্ছা, গ এর কথা বলছে সবাই, মানে বাণিজ্য, শিল্প,
বাণিজ্য ও শিল্প। সঠিক উত্তর হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ শহর কোনটি? চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা। কোনটা বলতো সর্ববৃহৎ শহর? সর্ববৃহৎ শহর কোনটা? গো মানে ঢাকার কথা বলছে। আচ্ছা আমরা দেখে নিই সবাই, সামনে কি আছে, এটাই ঢাকাই তো। আচ্ছা লাস্ট প্রশ্ন হচ্ছে এই অধ্যায়ের, যে নগরায়নের নেতিবাচক প্রভাবটা আসলে কি? কর্মসংস্থান বৃদ্ধি, এটা তো নেতিবাচক হইতে পারে না। বায়ু দূষণ, স্বাস্থ্যসেবা বৃদ্ধি, শিক্ষা উন্নয়ন। ঠিক আছে, আচ্ছা কি বায়ু দূষণ নাকি কি উত্তর বলো তো সঠিক উত্তরটা? যে অতিরিক্ত নগরায়নের নেতিবাচক প্রভাবটা কি আর কি, মূলত বায়ু দূষণটাই বলছে। আচ্ছা হ্যাঁ, তোমরা যদি ঢাকায় কখনো এসে থাকো দেখবা যে আশপাশে কত দুর্গন্ধ, বায়ু কত দূষণ হয়ে আসে আর কি। ঠিক আছে, তাহলে নগরায়নের কি নেতিবাচক প্রভাবটা কি? বায়ু দূষণ। ঠিক আছে, আমাদের হচ্ছে 9 নম্বর অধ্যায় আমরা দ্রুত শেষ করে 10 নম্বরে যাই শেষ করে দেবো আর কি, বাকিগুলো তোমরা পড়ে নিবা। হ্যাঁ আচ্ছা দেখো, সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী। সম্পদ বলতে আমরা কি বুঝি? প্রাকৃতিক ও মানব সৃষ্ট উপাদান যা প্রয়োজন মেটায়। শুধু প্রাকৃতিক জিনিস, শুধু টাকা, শুধু জমি? এই উত্তরটা দেখাই যাইতেছে না। প্রাকৃতিক ও মানব সৃষ্ট উপাদান যা মানব প্রয়োজন মেটায় আর কি। ঠিক আছে, এটা ক নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। সম্পদ বলতে আমরা এটাই বুঝে থাকি। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে নবায়নযোগ্য সম্পদের উদাহরণ আসলে কোনটি? হ্যাঁ আচ্ছা, কয়লা, প্রাকৃতিক গ্যাস, সূর্যালোক, লোহা। কোনটা বলতো, কোনটাকে নবায়ন করা যায়? এটা উত্তর দাও দ্রুত। গো সূর্যালোকের কথা বলছে আরবি। আচ্ছা আর কেউ? আচ্ছা সবাই লিফট নিয়ে নিচ্ছে। হ্যাঁ আমরা শেষ করে দিব, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা দেখো, হ্যাঁ সূর্যালোকের কথা আমরা এখানে পাইছি আর কি, যে সূর্যালোককে আমরা কি নবায়ন করতে পারি। আচ্ছা তারপরে কৃষিকাজ কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী? প্রাথমিক, মাধ্যমিক, তৃতীয়, চতুর্থ। এটা হচ্ছে প্রাথমিক। হ্যাঁ প্রাথমিক আমরা জানি কি, যে প্রাকৃতিক যে উপাদান আছে সেই উপাদানকে ব্যবহার করে যে কাজটা করা হয় সেটা কি প্রাথমিক কাজ। তো কৃষি মূলত প্রাকৃতিক ভাবে করা হয়, সেজন্য কি আমরা এটাকে প্রাথমিক কাজ বলতে পারি। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে শিল্প শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী কোনটি? প্রাথমিক, মাধ্যমিক, তৃতীয়, চতুর্থ। মাধ্যমিক আর কি। হ্যাঁ শিল্প শ্রেণী হচ্ছে কি মাধ্যমিক কার্যাবলী। হ্যাঁ আচ্ছা এই যে মাধ্যমিক কার্যাবলী হচ্ছে শিল্প শ্রেণী অন্তর্ভুক্ত। ঠিক আছে, তারপরে লাস্ট প্রশ্ন হচ্ছে এই অধ্যায়ের, আমরা বাংলাদেশের অর্থনৈতিক মূল ভিত্তি কি? আমরা জানি সবাই কৃষি। এটার উত্তর আমরা সবাই জানি কি কৃষি, যে আমাদের কৃষিতে বাংলাদেশের মূল অর্থনীতি টিকে আছে। ধীরে ধীরে কি হচ্ছে শিল্পের দিকে কিন্তু আবার যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 10 নম্বর অধ্যায়টা শেষ করে ফেলি। তোমরা কয়জন আছো? 3 জন আছো মতো। 10 নম্বর অধ্যায়টা শেষ করবো নাকি ক্লোজ করে দেবো বলো তো? কে কে আছো একটু দেখে নেই। আচ্ছা 3 জনের মাঝে হচ্ছে হুমায়রা, আনিকা আর লাইবা আছো। তোমরা বলো আমরা কি 10 নম্বর অধ্যায়টা শেষ করবো নাকি এখানে ক্লোজ করে দেবো বলো? হুমায়রা বলছে করাইতে। ওকে শেষ করেন, ঠিক আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ তোমরা 2-3 জনকে। তোমরা আছো এজন্য আমিও সাহস পাচ্ছি। চললাম তাহলে আমরা আরো সামনে। হ্যাঁ বোর্ডটা এমন করে কেন? আচ্ছা 10 নম্বর অধ্যায় আছে যে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। আয়তন কত? আমরা জানি এটা সহজই উত্তর, 1,47,570 বর্গ কিলোমিটার। এটা আমাদের এইটাই হচ্ছে উত্তর আর কি। ঠিক আছে, বাংলাদেশের আয়তন। হ্যাঁ আচ্ছা, এবং বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ, হলো কি দেশের জনসংখ্যার ভিত্তিতে অনেক বড় দেশ। ঠিক আছে, আচ্ছা তুমি তারপরে আসো যে বাংলাদেশ অবস্থান কোন অক্ষে? বাংলাদেশের অবস্থান হচ্ছে কোন অক্ষে? এটার উত্তর হচ্ছে কি 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে কি 26 ডিগ্রি 38 ইঞ্চি উত্তর অক্ষাংশে কি আমাদের বাংলাদেশের অবস্থান। এই যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে তুমি 3 নাম্বার প্রশ্নে আসো। এমন করতেছে কেন বোর্ডটা? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের দক্ষিণে কোন সাগর অবস্থিত? বঙ্গোপসাগরটা অবস্থিত বাংলাদেশের দক্ষিণে। এর উত্তর হবে কি বঙ্গোপসাগর। ঠিক আছে, আর বাংলাদেশের পশ্চিমে কি? বাংলাদেশের পশ্চিমে কিন্তু পশ্চিমবঙ্গ অবস্থিত, আর এদিকে দক্ষিণে বঙ্গোপসাগরটা অবস্থিত আছে।
তারপরে 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? সেটা হচ্ছে রাঙ্গামাটি। সর্ববৃহৎ জেলা কি? রাঙ্গামাটি। রাঙ্গামাটি পাহাড়ি এলাকা এবং আয়তনে সবচেয়ে বড়, ঠিক আছে? মানুষের দিক থেকে ছোট হবে কিন্তু আয়তনের দিক দিয়ে কি সবচেয়ে বড়, এবং সেটা কি পাহাড়ি এলাকা। লাস্ট প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রধান 3টি নদ প্রণালী কি? পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী, আত্রাই। ঠিক আছে, এটা হবে আমাদের পদ্মা মেঘনা 3টি প্রধান নদী। যদি স্পেসিফিক সংখ্যা করে দেয় তাহলে কি আমরা এই তিনটে বললাম, শেষ। 1 মিনিট। ঠিক আছে, তাহলে এই 3টা হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা হচ্ছে কি আমাদের প্রধান নদী। যদি 3টা উল্লেখ করে দেয় আর কি, অনেকগুলো নদী থেকে এই 3টা নদী, বাকিগুলো কি আমাদের প্রধান নদী, কিন্তু বুঝতে পারছি। তাহলে 10 নম্বর অধ্যায়টা আমাদের শেষ করে ফেললাম। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখানে বাকি থাকবে, তোমরা হচ্ছে একটু পরে নিবা যে কি কি আছে। দেখো, বাংলাদেশের সম্পদ 11 নম্বর অধ্যায়, সম্পদ ও শিল্প। তারপরে হচ্ছে আর কি আছে, 12 নম্বরে আছে উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য, এটা হচ্ছে 13 নম্বর অধ্যায় আছে। তারপরে হচ্ছে 14 নম্বরে আছে দেখো কি, প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারটা আছে। লাস্ট 15 নম্বর কি অধ্যায় আছে নাকি আরেকটা, হ্যাঁ, টেকসই উন্নয়ন, এসডিজি এর কথা আছে আর কি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমরা কভার করে ফেলছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাকিটুকু তোমরা একটু পরে নিবা আর কি, ঠিক আছে? 14টাও করাবো আমরা, হচ্ছে এই বোর্ডে আরেকটা ক্লাস আছে তো এর জন্য হচ্ছে ক্লোজ করতে হবে আর কি, বুঝছো? তোমরা একটু কষ্ট করে পড়ে নিও। যদি কোনোটা আমি রুমে যাই হচ্ছে এটা তোমাদের গ্রুপে দিয়ে দিব, বুঝছো? তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। অল্প কয়টা রয়েছে তো, তো সেখান থেকে তোমরা দেখে নিও। ইনশাআল্লাহ আশা করি সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে স্যারকে সাথে সাথে জানাই, আমি হচ্ছে তোমাদেরকে কনফিউশন দূর করে দেবো, ঠিক আছে? তাহলে আজকে এখানে রাখলাম। ভালো থেকো সবাই, ইনশাআল্লাহ আগামী কালকে দেখা হবে। সুস্থ থেকো, আমিও সুস্থ থাকি যেন, সেজন্য দোয়া করো আর কি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম লাইবা, ওয়ালাইকুম আসসালাম।